ডিজাইন নিয়ে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমরা দেখব মানুষ আসলে কিভাবে দেখে আর সেটা বুঝতে পারলে আমাদের ডিজাইনের কাজটা কতটা বদলে যেতে পারে। ব্যাপারটা কিন্তু শুধু সুন্দর ছবি আঁকা নয়, বরং মানুষের মস্তিষ্ক কিভাবে দেখে এবং চিন্তা করে সেই রহস্যটা জানা। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই একটা সহজ প্রশ্ন, স্ক্রিনে ঠিক কি দেখতে পাচ্ছেন? একটু খেয়াল করে দেখুন তো। কি মনে হচ্ছে? একটা সাদা ত্রিভুজ, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এখানে আসলে কোনো সাদা ত্রিভুজ আঁকাই নেই। আছে শুধু ৩টা অসম্পূর্ণ বৃত্ত আর কয়েকটা কোণ। আমাদের মস্তিষ্ক নিজে থেকেই খালি জায়গাগুলো ভরাট করে একটা পরিচিত আকার তৈরি করে নিচ্ছে। একেই বলে কানেসা ত্রিভুজ। মানে হলো আমাদের মস্তিষ্ক যা আছে শুধু তাই দেখে না, বরং আমাদের দেখার অভিজ্ঞতাকে সে নিজেই তৈরি করে। আজকের আলোচনায় আমরা এই পথ ধরেই এগোব। প্রথমে জানব কেন দেখা আর বিশ্বাস করা সবসময় এক জিনিস নয়। এরপর বুঝব আমাদের মনোযোগের সীমাবদ্ধতাগুলো কি কি। তারপর শিখব সেই কম মনোযোগকে ডিজাইনের মাধ্যমে কিভাবে পথ দেখাতে হয়, ডিজাইনে ছোট ছোট সংকেত কিভাবে অর্থ তৈরি করে, আর সবশেষে কিভাবে একটা পরিষ্কার ও সুস্পষ্ট ডিজাইন তৈরি করা যায়। তো আমাদের প্রথম পর্ব দেখা মানেই বিশ্বাস নয়। আমাদের চোখ কিন্তু ক্যামেরার মতো না যে শুধু ছবি তোলে। আমরা যা দেখি সেটা আসলে আমাদের মস্তিষ্কের তৈরি করা একটা ব্যাখ্যা। এই পুরো কাজটা হয় মস্তিষ্কের একটা বিশেষ জায়গায়, যার নাম ভিজুয়াল কর্টেক্স। যখন আমাদের চোখে আলো এসে পড়ে তখন সেই তথ্য প্রায় 12টা আলাদা দলে ভাগ হয়ে যায়, যেমন কোনটা ছায়া, কোনটা নড়ছে, কোনটার ধার কেমন। এরপর মস্তিষ্কের এক একটা অংশ এই টুকরোগুলো নিয়ে কাজ করে, আর সবশেষে সেগুলোকে জুড়ে দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ছবি দেখায়। ঠিক যেন একটা কারখানার অ্যাসেম্বলি লাইনের মতো, যেখানে সবাই মিলে একটা জিনিস তৈরি করছে। মস্তিষ্ক যেহেতু বাস্তবতা তৈরি করতে এত ব্যস্ত, তাই তাকে অনেক শর্টকাট নিতে হয়। আর এখানেই চলে আসে মনোযোগের সীমাবদ্ধতার কথা। সত্যিটা হলো মানুষ স্ক্রিনের উপর থাকা সব কিছু একবারে দেখতে পায় না, যদিও সেটা তার চোখের সামনেই থাকে। ভাবুন তো একবার, একদল লোক বাস্কেটবল পাস করছে আর আপনাকে বলা হলো মনোযোগ দিয়ে পাস গুনতে। ঠিক সেই সময় যদি একটা গরিলা স্যুট পরা মানুষ তাদের মাঝখান দিয়ে হেঁটে চলে যায়, আপনি কি সেটা খেয়াল করবেন? একটা বিখ্যাত পরীক্ষাতে ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজা হয়েছিল। এই যে অদ্ভুত ঘটনাটা, মনোবিজ্ঞানের ভাষায় একেই বলে ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস। এর মানে হলো যখন আমাদের মনোযোগ কোনো একটা নির্দিষ্ট কাজে ডুবে থাকে, তখন চোখের সামনে ঘটে যাওয়া অনেক বড় এবং অদ্ভুত জিনিসও আমাদের মস্তিষ্ক স্রেফ এড়িয়ে যায়। বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু ওই পরীক্ষাতে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই গরিলাটাকে দেখতে পাননি। আর সবচেয়ে অবাক করার মতো তথ্য হলো, আই ট্র্যাকিং করে দেখা গেছে তাদের চোখ ঠিকই গরিলাটার উপর দিয়ে গেছে, কিন্তু মস্তিষ্ক সেই তথ্যটাকে পাত্তাই দেয়নি, কারণ মস্তিষ্ক তখন পাস গোনার কাজেই ব্যস্ত ছিল। এর কারণটা হলো আমাদের দুই ধরনের দৃষ্টিশক্তি আছে, সেন্ট্রাল আর পেরিফেরাল। আমরা যেটায় ফোকাস করি সেটা দেখি সেন্ট্রাল ভিশন দিয়ে, আর চারপাশের সবকিছুর একটা আবছা ধারণা পাই পেরিফেরাল ভিশন দিয়ে, যেটা নড়াচড়ার প্রতি খুবই সংবেদনশীল। এ কারণেই কিন্তু ওয়েবসাইটের কোনায় মিটমিট করতে থাকা বিজ্ঞাপনগুলো এত বিরক্তিকর লাগে। আমাদের পেরিফেরাল ভিশন সেদিকে মনোযোগ না দিয়ে থাকতে পারে না। বেশ, যেহেতু মানুষের মনোযোগ খুবই সীমিত, একজন ডিজাইনার হিসেবে আমাদের আসল কাজ হলো সেই মনোযোগকে সঠিক দিকে চালিত করা। চলুন এবার সমস্যা থেকে সমাধানের দিকে যাওয়া যাক। আমরা দেখব কিভাবে ছোট ছোট ভিজুয়াল সংকেত দিয়ে দর্শকের দৃষ্টিকে পথ দেখানো যায়। গবেষণায় দেখা গেছে যে কোনো বস্তুকে চেনার জন্য আমাদের মস্তিষ্কে তার একটা আদর্শ ছবি বা ভিউ পয়েন্ট সেভ করা থাকে, আর সেই দৃষ্টিকোণ থেকে দেখলেই আমরা সবচেয়ে দ্রুত জিনিসটা চিনতে পারি। এই আদর্শ ভিউ পয়েন্টকে বলা হয় ক্যানোনিক্যাল পার্সপেক্টিভ। যেমন ধরুন, একটা কফি কাপের কথা ভাবলেই আমাদের মাথায় সাধারণত সামান্য ওপর থেকে একটু পাশ থেকে তোলা একটা ছবি ভেসে ওঠে। ডিজাইনে এই দৃষ্টিকোণ ব্যবহার করলে মানুষ কোনো জিনিস প্রায় সঙ্গে সঙ্গেই চিনে ফেলে, যা তাদের মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেয়। দৃষ্টি আকর্ষণ করা তো গেল, কিন্তু একটা ভালো ডিজাইন শুধু দেখায় না, এটাও বলে দেয় যে সেটা দিয়ে কি করতে হবে। এবার আমরা সেই বিষয়টাই দেখব, কিভাবে ডিজাইনের বিভিন্ন উপাদান ব্যবহারকারীকে কাজের ইঙ্গিত দেয়। এই ধারণার মূলে আছে পারসিভড অফোর্ডেন্স, যা জনপ্রিয় করেছেন ডিজাইন গুরু ডন নরম্যান। সহজ কথায়, কোনো বস্তুর ডিজাইন দেখেই যেন বোঝা যায় যে ওটা দিয়ে কি করা সম্ভব। ডিজাইন নিজেই যেন ফিসফিস করে তার ব্যবহারের উভয়টা বলে দেয়। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল দরজার হাতল।
এই স্লাইডে দেখুন, বাম পাশের হাতলটা দেখেই মনে হচ্ছে এটাকে ধরে টানতে হবে, এটা হলো একটা ভালো অ্যাফোর্ডেন্স। কিন্তু ডান পাশের হাতলটাও দেখতে একই রকম, অথচ তার উপরে লেখা পুশ বা ধাক্কা দিন। এখানে ডিজাইন বলছে এক কথা আর লেখা বলছে আরেক কথা, আর এটাই ব্যবহারকারীকে দ্বিধায় ফেলে দেয়। এতক্ষণের সব আলোচনা কিন্তু একটা বড় লক্ষ্যের দিকেই আমাদের নিয়ে যাচ্ছে, সুস্পষ্টতার জন্য ডিজাইন করা। আর এর মূল মন্ত্র হল সরলতা, গোছানো কাঠামো এবং প্রথম দর্শনেই একটা ভালো ধারণা তৈরি করা। একটা পরিচ্ছন্ন ডিজাইন তৈরির প্রথম ধাপই হল জিনিসপত্রকে ঠিকঠাকভাবে সাজানো বা গ্রুপ করা। কিন্তু আমাদের মস্তিষ্ক কিভাবে বোঝে যে কোন জিনিসগুলো একে অপরের সাথে সম্পর্কিত? এর উত্তর দেয় গেস্টাল্ট নীতিমালা। গেস্টাল্টের অনেকগুলো নীতির মধ্যে সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী হল প্রক্সিমিটি বা নৈকট্যের নীতি। এর মূল কথা হল সম্পর্কিত জিনিসগুলোকে কাছাকাছি রাখুন আর অসম্পর্কিত জিনিসগুলোর মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা বা স্পেস দিন। অনেক সময় কোনো বক্স বা লাইন ছাড়াই শুধু এই স্পেস ব্যবহার করে একটা ডিজাইনকে অনেক বেশি গোছানো এবং সহজবোধ্য করে তোলা যায়। তাহলে একটা সুস্পষ্ট ডিজাইন তৈরির জন্য এই কার্যকরী ধাপগুলো মনে রাখা যেতে পারে। প্রথমত, সম্পর্কিত আইটেমগুলোকে কাছাকাছি রেখে গ্রুপ করুন। দ্বিতীয়ত, বস্তু দেখানোর জন্য তার সবচেয়ে পরিচিত দৃষ্টিকোণ বা ক্যানোনিক্যাল পার্সপেক্টিভ ব্যবহার করুন। তৃতীয়ত, আপনার ডিজাইন যেন নিজেই তার ব্যবহারবিধি বলে দেয়। এবং চতুর্থত, কন্ট্রাস্ট ও হায়ারার্কি দিয়ে দর্শকের চোখকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের দিকে চালিত করুন। কিন্তু একটা সুস্পষ্ট ডিজাইন কেন এত জরুরি? এই চার্টটা দেখুন। একটা গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কোনো ওয়েবসাইটকে অবিশ্বাস করে তার 83% কারণই হলো ডিজাইন সম্পর্কিত। মানে একটা খারাপ ডিজাইন দেখেই মানুষ মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে ভালো ডিজাইন সেই দরজাটা খুলে দেয় যার মাধ্যমে আপনার ভালো কন্টেন্ট দর্শকের কাছে পৌঁছতে পারে। এই আলোচনার মূল উৎসের লেখিকা ডক্টর সুজান ওয়াইনশ্যাঙ্ক একটা খুব সহজ কিন্তু শক্তিশালী কথা বলেছেন। যদি আপনি চান যে আইটেমগুলোকে একসাথে সম্পর্কিত হিসাবে দেখা হোক, তবে সেগুলোকে কাছাকাছি রাখুন। ডিজাইনে সুস্পষ্টতা আনার জন্য এর চেয়ে সহজ নীতি হয়তো আর হয় না। আজকের আলোচনা থেকে যদি কয়েকটি মূল বিষয় আমাদের মনে রাখতে হয়, তবে সেগুলো হলো, প্রথমত, এটা ধরে নেবেন না যে মানুষ স্ক্রিনের সবকিছু দেখছে। দ্বিতীয়ত, তাদের সীমিত মনোযোগকে পথ দেখাতে ভিজুয়াল সংকেত ব্যবহার করুন। তৃতীয়ত, এমনভাবে ডিজাইন করুন যেন বস্তুটি নিজেই তার কাজ কি তা বলে দেয়। এবং সবশেষে, সম্পর্কিত জিনিসগুলোকে কাছাকাছি রেখে বিশৃঙ্খলা কমান এবং অর্থ তৈরি করুন। শেষ করার আগে আপনার জন্য একটা চিন্তার খোরাক। নিজের করা বা আপনার পছন্দের কোনো ডিজাইনের কথা ভাবুন। সেখানে এমন কোনো একটা উপাদান কি আছে যেটাকে আরেকটু সহজ বা সুস্পষ্ট করে দর্শকের মনোযোগকে আরও ভালোভাবে চালিত করা সম্ভব? একটু ভাবলেই হয়তো নতুন কোনো আইডিয়া পেয়ে যাবেন। ধন্যবাদ। আচ্ছা, সেরা ডিজাইনগুলো দেখলে কি মনে হয়? মনে হয় আরে এটা তো এমনই হওয়ার কথা, একদম সহজ। কিন্তু এই যে সহজ ব্যাপারটা, এর পেছনে কিন্তু একটা দারুণ বিজ্ঞান কাজ করে যা আমাদের মনকে পড়তে পারে। সুসান ওয়েনশেঙ্কের বই 100 থিংস এভরি ডিজাইনার নিডস টু নো অ্যাবাউট পিপল থেকে পাওয়া আইডিয়াগুলো নিয়েই এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এমন ডিজাইন বানানো যায় যা ব্যবহারকারীর কাছে একদম স্পষ্ট মনে হবে। ডিজাইনার হিসেবে একটা খুব কমন হতাশা আছে, তাই না? স্ক্রিনে এমন কিছু একটা রেখেছেন যা দিনের আলোর মতো পরিষ্কার, অথচ ইউজার সেটা দেখতেই পাচ্ছে না। কেন হয় এমন? উত্তরটা কিন্তু আমাদের মস্তিষ্কের একটা মজার খেলার মধ্যে লুকিয়ে আছে। এই ছবিটার দিকে একটু তাকান তো। কি দেখছেন? সত্যি বলতে এখানে কিন্তু কোনো ত্রিভুজ আঁকা নেই, আছে শুধু কয়েকটা, কি বলা যায়, প্যাকম্যানের মতো দেখতে শেপ আর কয়েকটা ভাঙা লাইন। কিন্তু দেখুন, আমাদের ব্রেন ঠিকই খালি জায়গাগুলো জুড়ে দিয়ে একটা সাদা ত্রিভুজ বানিয়ে ফেলেছে। একেই বলে কানিৎসা ত্রিভুজ। এটা প্রমাণ করে আমরা যা দেখি আর আমাদের ব্রেন যা বোঝে তা সবসময় এক জিনিস নয়। তো এই পুরো ব্যাপারটার রহস্য আমরা 5টা ধাপে বুঝব। প্রথমে দেখব উপলব্ধির ফাঁকটা কি, তারপর স্ক্যানারদের জন্য ডিজাইন, কগনিটিভ লোড কমানো, মেন্টাল মডেল ব্যবহার করা, আর সবশেষে কিভাবে ডিজাইনকে একদম সহজ আর স্বাভাবিক করে তোলা যায়। চলুন তাহলে প্রথম ধাপে যাই, উপলব্ধির ফাঁক, মানে যা দেখানো হচ্ছে আর যা বোঝা হচ্ছে তার মধ্যে পার্থক্যটা কেন হয়। একটা খুবই বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে, নাম ইনভিজিবল গরিলা। আচ্ছা, ব্যাপারটা হলো, একদল লোককে একটা ভিডিও দেখিয়ে বলা হলো সাদা টি শার্ট পরা প্লেয়াররা
কতবার নিজেদের মধ্যে বাস্কেটবল পাস করছে সেটা গুনুন। সবাই তো খুব মন দিয়ে গুনতে শুরু করলো, কিন্তু মজার ব্যাপার হলো ভিডিও চলার মাঝখানে গরিলা স্যুটের এক লোক স্টেজের এমাথা থেকে ওমাথা হেঁটে চলে গেল, অথচ বেশিরভাগ মানুষ তাকে খেয়ালই করল না। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? আই ট্রেকিং দিয়ে দেখা গেছে এই লোকদের প্রায় 50% চোখ কিন্তু সরাসরি গরিলার উপরে পড়েছিল। মানে চোখ দেখেছে কিন্তু ব্রেন সেটা রেজিস্টার করেনি। কারণটা সহজ, আমাদের ব্রেন যখন কোনো একটা নির্দিষ্ট কাজে ফোকাস করে তখন আশেপাশের অন্য সব কিছুকে সে আক্ষরিক অর্থেই ডিলিট করে দেয়। তাহলে বুঝতেই পারছেন সমস্যাটা কোথায়। এর একটা বড় কারণ হলো আমরা আসলে স্ক্রিনে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি না, আমরা স্ক্যান করি। তো চলুন এবার দেখি কিভাবে এই স্ক্যানারদের কথা মাথায় রেখে ডিজাইন করা যায়। দেখুন, আমাদের চোখ কিন্তু পড়ার থেকে স্ক্যান করার জন্যই বেশি অপটিমাইজড। আমরা আমাদের পেরিফেরাল ভিশন বা চোখের কোণ দিয়ে এক ঝলকে পুরো সিচুয়েশনটা বুঝে ফেলি। আর ঠিক এই কারণেই ওয়েবসাইটের কোণায় থাকা ওই যে বিরক্তিকর নড়াচড়া করা বিজ্ঞাপনগুলো, ওগুলো কাজ করে, কারণ আমাদের ব্রেন পেরিফেরিতে কোনো মুভমেন্ট ইগনোর করতে পারে না। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আমরা কিন্তু বড় হাতের অক্ষরের চেয়ে ছোট বড় হাতের মিক্সড টেক্সট অনেক তাড়াতাড়ি পড়তে পারি। এর কারণ কিন্তু এটা না যে বড় হাতের অক্ষর পড়া কঠিন, কারণটা হলো আমরা এভাবেই পড়তে অভ্যস্ত। এই যে স্ক্রিনে দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। বাম দিকে এক গাদা টেক্সট, দেখলেই পড়তে ইচ্ছে করে না, আর ডান দিকে একই লেখা কিন্তু সুন্দর করে একটা হেডলাইন, সাবহেডিং আর বুলেট পয়েন্ট দিয়ে সাজানো। কোনটা স্ক্যান করতে সুবিধা? অবশ্যই ডান দিকেরটা। একটা ভালো ভিজুয়াল হায়ারার্কি ইউজারের এই স্ক্যানিং স্বভাবের সাথে কাজ করে, এর বিরুদ্ধে না। এবার আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে, যাকে বলে কগনিটিভ লোড বা জ্ঞানীয় ভার। সহজ করে ভাবলে আমাদের মস্তিষ্ক অনেকটা ফোনের ব্যাটারির মতো, সে সব সময় শক্তি বাঁচাতে চায়। ভালো ডিজাইনারের কাজ হলো এই ব্যাটারির চার্জ অহেতুক খরচ হতে না দেওয়া। কগনিটিভ লোড মানে কি? সোজা কথায়, কোনো একটা কাজ করতে বা বুঝতে আমাদের ব্রেনকে ঠিক কতটা খাটতে হচ্ছে সেটাই হলো কগনিটিভ লোড। ডিজাইন যত প্যাঁচানো হবে, ব্রেনের খাটুনিও তত বাড়বে। তবে সব কাজে কিন্তু ব্রেনের সমান শক্তি খরচ হয় না। এই টেবিলটা দেখুন, চিন্তা করা বা কিছু মনে রাখার মতো কাজগুলো হলো সবচেয়ে দামি, মানে এগুলোতে ব্রেনের অনেক শক্তি খরচ হয়। এরপর আসে কোনো কিছু খুঁজে বের করার মতো কাজ, এটা মাঝারি খরচের। আর ক্লিক করা বা টাইপ করার মতো ফিজিক্যাল কাজগুলো হলো সবচেয়ে সস্তা। তো এই কগনিটিভ লোড কমানোর একটা দারুণ টেকনিক আছে, নাম প্রোগ্রেসিভ ডিসক্লোজার। মানে সব তথ্য একবারে না দিয়ে ধাপে ধাপে দেখানো। যেমন ধরুন, মেইলচিম্পের ওয়েবসাইটে গেলে প্রথমে তাদের ফিচারগুলোর শুধু নাম দেখতে পাবেন। এরপর কোনো একটায় ক্লিক করলে সেটার একটা ছোট্ট ডেসক্রিপশন আসবে। আরও জানতে চাইলে আবার ক্লিক করতে হবে। এতে করে ইউজার শুরুতেই একগাদা তথ্য দেখে ঘাবড়ে যায় না। এবার চলুন ডিজাইনের সবচেয়ে শক্তিশালী একটা কনসেপ্ট নিয়ে কথা বলি, মেন্টাল মডেল। অর্থাৎ মানুষের আগের অভিজ্ঞতা কিভাবে আপনার ডিজাইনকে ব্যবহার করার পদ্ধতিকে ঠিক করে দেয়। মেন্টাল মডেল জিনিসটা কি? এটা হলো কোনো একটা সিস্টেম কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমাদের মনের ভেতর থাকা একটা ধারণা। আর এই ধারণাটা কিন্তু ফ্যাক্টসের উপর ভিত্তি করে তৈরি হয় না, এটা তৈরি হয় আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে। যেমন ধরুন, আমরা সবাই জানি একটা শপিং কার্ট দেখতে কেমন, তাই যখন কোনো অনলাইন স্টোরে শপিং কার্টের আইকন দেখি, আমাদের নতুন করে শিখতে হয় না যে ওটার কাজ কি। ডিজাইন গুরু ডন নরম্যান এই নিয়ে একটা অসাধারণ কথা বলেছেন। তার মতে, ভালো ডিজাইন কোনো জিনিসের কাজকে চোখের সামনে ভাসিয়ে তোলে। যেমন একটা দরজার হাতল দেখেই আমরা বুঝে যাই যে ওটাকে টানতে হবে নাকি ঠেলতে হবে। এই ব্যাপারটাকে বলে পারসিভড এফোর্ডেন্স। তো আমরা অনেকগুলো পার্টস নিয়ে কথা বললাম, এবার সবগুলোকে একসাথে করে দেখি কিভাবে একটা ডিজাইনকে সত্যি সহজ আর স্বতঃস্ফূর্ত করে তোলা যায়। তাহলে মূল কথাটা দাঁড়ালো এই যে, আমাদের লক্ষ্য মানুষের স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ করা নয়, বরং মানুষের স্বভাবকে সাথে নিয়ে ডিজাইন করা। ব্রেন যেভাবে ন্যাচারালি কাজ করে, আমাদের ডিজাইনকেও সেই পথেই চলতে হবে। তাহলে একটা সহজ ডিজাইনের মূল সূত্রগুলো কি কি? 1. পড়ার জন্য নয়, স্ক্যান করার জন্য অর্গানাইজ করুন। 2. ধাপে ধাপে তথ্য দেখিয়ে ব্রেনের উপর চাপ কমান। 3. ইউজারের মনে আগে থেকে থাকা ধারণার সাথে ডিজাইনকে মেলান। আর 4. পরিচিত প্যাটার্ন ব্যবহার করুন, এতে বিশ্বাস আর ভরসা তৈরি হয়।
শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই আলোচনার পর আপনার ইউজারদের নিয়ে এমন কোনো পুরনো ধারণা কি আছে যা আপনি নতুন করে ভাবতে চান? উত্তরটা একবার ভেবে দেখবেন আর আপনার পরের ডিজাইন প্রজেক্টে সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন। একটা ডিজাইন কি শুধু দেখতে সুন্দর হলেই চলে, নাকি তার চেয়েও বেশি কিছু? আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে স্মৃতিশক্তির বিজ্ঞানকে কাজে লাগিয়ে এমন ডিজাইন তৈরি করা যায় যা শুধু ব্যবহার করাই সহজ না, বরং মানুষের মনেও থেকে যায়। চলুন শুরু করা যাক। আচ্ছা, একজন ডিজাইনার হিসেবে এই অভিজ্ঞতাটা বোধহয় আমাদের সবারই আছে, তাই না? অনেক খেটে, অনেক ভেবে একটা দারুণ জিনিস বানানো হলো, কিন্তু কিছুদিন পর দেখা গেল ব্যবহারকারীরা তার সবচেয়ে জরুরি ফিচারগুলোই মনে রাখতে পারছে না। দেখুন, এটা কিন্তু কারো ব্যর্থতা নয়। আসলে মানুষের স্মৃতি যেভাবে কাজ করে, এটা তারই একটা স্বাভাবিক অংশ। মনোবিজ্ঞানী হারমান এবিংহাউসের ফরগেটিং কার্ভ আমাদের এটাই দেখায়। ভেবে দেখুন, কোনো নতুন জিনিস শেখার মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা তার প্রায় অর্ধেক ভুলে যাই, আর একদিনের মধ্যে প্রায় 70%। তার মানে ভুলে যাওয়াটাই আসলে নিয়ম। আমাদের ডিজাইনারদের জন্য চ্যালেঞ্জটা হলো এই স্বাভাবিক নিয়মটাকে জেনেই এর বিরুদ্ধে ডিজাইন করা। স্মৃতি কিভাবে কাজ করে তা বোঝার জন্য চলুন একটা সহজ মডেলের কথা ভাবি। মনে করুন, আমাদের মস্তিষ্কে স্মৃতির জন্য 2টো আলাদা ঘর আছে। একটা হলো স্বল্প মেয়াদী স্মৃতির জন্য, আর অন্যটা দীর্ঘমেয়াদী স্মৃতির জন্য। আর এই দুটো ঘরের কাজ কিন্তু একদমই আলাদা। এই যে স্বল্পমেয়াদী স্মৃতি, এটাকে আমরা আমাদের কাজের টেবিল বা ওয়ার্ক বেঞ্চের সাথে তুলনা করতে পারি। মানে এই মুহূর্তে যে তথ্যগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলো এখানেই থাকে। কিন্তু সমস্যা হলো এই টেবিলের জায়গা খুব কম, আর এটা খুব তাড়াতাড়ি অগুছালো হয়ে যায়। অন্যদিকে দীর্ঘমেয়াদী স্মৃতি হলো একটা বিশাল ওয়্যারহাউস বা গোদামের মতো। এর ধারণ ক্ষমতা প্রায় অসীম। আমাদের কাজ হলো জরুরি তথ্যগুলোকে এই ব্যস্ত ওয়ার্কবেঞ্চ থেকে বের করে সেই বিশাল ওয়্যারহাউসের তাকে ঠিকঠাক গুছিয়ে রাখা। এখন এই সংখ্যাটা একটু ভালো করে দেখুন তো, 4। কি মনে হচ্ছে? সাম্প্রতিক গবেষণা যা বলছে তা কিন্তু বেশ অবাক করার মতো। আমাদের এই ওয়ার্কবেঞ্চে আমরা একবারে মাত্র 4টা জিনিস মনে রাখতে পারি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 4টা। এর বেশি তথ্য একবারে চলে এলে আমাদের মস্তিষ্ক তালগোল পাকিয়ে ফেলে, আর দরকারি জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করে। তাহলে উপায়টা কি? এই যে মাত্র 4টা জিনিস মনে রাখার সীমাবদ্ধতা, এটা আমরা পার করব কিভাবে? সৌভাগ্যবশত এর জন্য কিছু দারুণ পরীক্ষিত কৌশল আছে। এই কৌশলগুলো তথ্যকে আমাদের ওয়ার্কবেঞ্চ থেকে ওয়্যারহাউসে, মানে স্বল্পমেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে পাঠাতে সাহায্য করে। এর মধ্যে সবচেয়ে কাজের কৌশলটার নাম হলো চাঙ্কিং। মানে হলো এক গাদা তথ্য একসাথে না দিয়ে সম্পর্কিত তথ্যগুলোকে ছোট ছোট দলে বা চাঙ্কে ভাগ করে দেখানো। ধরুন, একটা লম্বা ফোন নম্বর, আমরা কি পুরোটা একবারে মনে রাখার চেষ্টা করি? না, কিন্তু আমরা এটাকে 3-4 সংখ্যার ছোট ছোট অংশে ভাগ করে নিই। ঠিক একইভাবে অনলাইন পেমেন্টের সময় ক্রেডিট কার্ড নম্বরও এভাবেই দেখানো হয়। চাঙ্কিংয়ের একটা চমৎকার উদাহরণ হল প্রগ্রেসিভ ডিসক্লোজার, মানে ধাপে ধাপে তথ্য দেখানো। মেইলচিম্প তাদের ওয়েবসাইটে এটা খুব সুন্দরভাবে ব্যবহার করে। প্রথমে শুধু দরকারি কথাগুলো, এরপর যদি কারো আরও জানার আগ্রহ থাকে শুধু তখনই বিস্তারিত তথ্য সামনে আসে। এতে করে ব্যবহারকারীরা তথ্যের ভারে হারিয়ে যান না, বরং নিজের মতো করে শিখতে পারে। স্মৃতিকে আরও পাকা করার আরেকটা সহজ কিন্তু খুবই কার্যকর উপায় হল পুনরাবৃত্তি। কোনো তথ্য যতবার আমাদের সামনে আসে সেটা মস্তিষ্কে ততটাই গেঁথে যায়। এর সাথে আরেকটা শক্তিশালী জিনিস হলো স্কিমা। স্কিমা জিনিসটা কি? এটা হলো আমাদের মাথায় আগে থেকেই থাকা কিছু ধারণা বা জ্ঞানের কাঠামো। মানুষ যখন নতুন কোনো তথ্যকে তার পুরনো জ্ঞানের সাথে মেলাতে পারে, তখন সেটা মনে রাখা অনেক সহজ হয়ে যায়। যেমন যে কোনো শপিং ওয়েবসাইটে আমরা কিন্তু উপরের ডান কোণাতেই শপিং কার্টের আইকনটা খুঁজি। এটাই স্কিমা। আচ্ছা, তথ্য তো আমরা ব্রেনের গোদামে জমা করলাম, কিন্তু কাজ তো এখানেই শেষ না। আসল চ্যালেঞ্জটা হলো দরকারের সময় সেটাকে খুঁজে বের করা বা মনে করা। চলুন এবার দেখি ডিজাইন কিভাবে এই মনে করার কাজটাতে সাহায্য করতে পারে। বিখ্যাত ডিজাইনার ডন নরম্যান একটা দারুণ কনসেপ্ট দিয়েছেন, যার নাম পারসিভড অফর্ডেন্স। এর সহজ মানে হলো
কোনো জিনিসের ডিজাইন দেখেই যেন বোঝা যায় যে ওটা দিয়ে কি করা যাবে। একটা ভালো ডিজাইন সবসময় ব্যবহারকারীকে কাজ করার জন্য একটা স্পষ্ট সংকেত বা ক্লু দেয়। ব্যাপারটা খুব সহজ। দরজার হাতলের এই উদাহরণটা দেখুন। যে হাতল দেখে মনে হচ্ছে টানতে হবে, সেটা যদি আসলে ধাক্কা দিয়ে খুলতে হয় তাহলেই তো বিভ্রান্তি তৈরি হবে। ডিজিটাল জগতেও নিয়মটা একই। একটা বাটনকে দেখতে যদি বাটনের মতো না হয়, তাহলে ব্যবহারকারী বুঝবেই না যে ওখানে ক্লিক করা যাবে। মনোবিজ্ঞানের একটা খুব মজার ব্যাপার আছে, যেটাকে বলে ক্যানোনিক্যাল পার্সপেক্টিভ। গবেষণা বলছে আমরা বেশিরভাগ জিনিস একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দেখলে সবচেয়ে তাড়াতাড়ি চিনতে পারি, সাধারণত একটু উপর থেকে আর সামান্য পাশ থেকে। আইকন বা ছবি ডিজাইন করার সময় এই দৃষ্টিকোণটা ব্যবহার করলে ব্যবহারকারীরা এক ঝলকেই জিনিসটা চিনে ফেলতে পারে। আমাদের স্মৃতি কিন্তু কোনো ভিডিও ক্যামেরার মতো নিখুঁত না, এটা বদলায়, প্রতিনিয়ত নতুন করে তৈরি হয়। এলিজাবেথ লোফটাসের বিখ্যাত গাড়ি দুর্ঘটনার গবেষণাটা দেখুন। যখন দুর্ঘটনাকে শুধু ধাক্কা বা হিট বলা হয়েছিল, তার চেয়ে যখন চূর্ণ বা স্ম্যাশডের মতো ভারী শব্দ ব্যবহার করা হয়েছিল, তখন মানুষ গাড়ির গতি অনেক বেশি অনুমান করেছিল। তার মানে সঠিক শব্দ আর আবেগ আমাদের স্মৃতিকে অনেকটাই বদলে দিতে পারে। তো আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। এতক্ষণ আমরা যে কৌশলগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে যদি একসাথে মেলানো যায়, তাহলেই কিন্তু আমরা এমন ডিজাইন তৈরি করতে পারবো যা মানুষ শুধু দেখবেই না, মনেও রাখবে। তাহলে চলুন আজকের আলোচনার মূল কথাগুলো একবার ঝালিয়ে নিই। প্রথমত, আমাদের স্বল্পমেয়াদী স্মৃতির সীমাবদ্ধতাকে সম্মান করতে হবে, আর তাই তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করে দেখাতে হবে। দ্বিতীয়ত, পুনরাবৃত্তি আর মানুষের পুরনো জ্ঞানের অর্থাৎ স্কিমার সঠিক ব্যবহার করতে হবে। তৃতীয়ত, ব্যবহারকারীকে ঠিক কাজটা করার জন্য স্পষ্ট সংকেত দিতে হবে। চতুর্থত, পরিচিত দৃষ্টিকোণ থেকে ছবি বা আইকন ব্যবহার করতে হবে। আর সবশেষে, ডিজাইনের মধ্যে আবেগের একটা সঠিক মিশ্রণ ঘটাতে হবে। দিন শেষে আমাদের লক্ষ্য শুধু ব্যবহারযোগ্য ডিজাইন বানানো নয়। আসল সাফল্য তো সেখানেই, যখন কোনো ডিজাইন ব্যবহারকারীর মনে একটা স্থায়ী জায়গা করে নিতে পারে। কারণ যে ডিজাইন মনে থাকে, সেই ডিজাইনই আসলে সফল হয়। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রইল। আজ যারা আপনার ডিজাইনটি ব্যবহার করছেন, আগামীকাল তারা আপনার ডিজাইন সম্পর্কে ঠিক কোন জিনিসটা মনে রাখবেন? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের সবাইকে আরও ভালো ডিজাইনার হয়ে উঠতে সাহায্য করতে পারে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিছু সিদ্ধান্ত নিতে আমাদের এত কষ্ট হয় কেন? আবার কিছু সিদ্ধান্ত আমরা খুব সহজেই নিয়ে ফেলি। এর পেছনে কিন্তু ডিজাইন একটা বড় ভূমিকা রাখে। তো চলুন আজ আমরা সুসান ভাইনশ্যাঙ্কের কাজ থেকে বোঝার চেষ্টা করি মানুষ আসলে কিভাবে সিদ্ধান্ত নেয় আর ডিজাইন কিভাবে সেটাকে আরও সহজ করে তুলতে পারে। আমাদের সবার মধ্যেই একটা ধারণা কাজ করে, তাই না? যে যত বেশি অপশন থাকবে তত ভালো, মানে বেছে নেওয়ার অনেক সুযোগ। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? চলেন একদম শুরুতেই এই ধারণাটাকেই একটু নেড়েচেড়ে দেখা যাক। এই ব্যাপারটা বোঝার জন্য চলেন একটা দারুণ গবেষণার গল্প শুনি। শুনতে খুব সাধারণ মনে হবে, কিন্তু এর যে ফলাফল সেটা ডিজাইন নিয়ে আমাদের পুরো চিন্তাভাবনাকেই কিন্তু বদলে দিতে পারে। গল্পটা দুটো জ্যামের টেবিলকে ঘিরে। তো একটা গ্রসারি স্টোরে দুটো টেবিল সেট করা হলো একদম পাশাপাশি। একটা টেবিলে সাজিয়ে রাখা হলো 24 রকমের জ্যাম, আর অন্য টেবিলে মাত্র 6 রকম। ব্যাস, এছাড়া আর কোনোই পার্থক্য নেই। খুবই সিম্পল একটা এক্সপেরিমেন্ট, তাই না? এখন কি মনে হয় কোনটা বেশি মনোযোগ টানবে? একদম ঠিক ধরেছেন। যে টেবিলে 24টা জ্যাম ছিল, সেটাই প্রায় 60% মানুষের চোখ টেনেছে। তো প্রথম দেখায় মনে হতেই পারে, বাহ, বেশি অপশন মানেই তো বেশি অ্যাটেনশন। কিন্তু আসল টুইস্টটা এলো বিক্রির হিসাবে। যে টেবিলে মাত্র 6টা জ্যাম ছিল, সেখান থেকে কিনেছেন 31% মানুষ। আর ওই যে 24টা জ্যামের টেবিল, ওখান থেকে কিনেছেন মাত্র 3%। ভাবা যায় প্রায় 10 গুণ বেশি বিক্রি হলো কম অপশন দিয়ে। তো এখান থেকে আমরা কি শিখলাম? এই ব্যাপারটাকে বলে প্যারাডক্স অফ চয়েস, মানে পছন্দের একটা প্যারাডক্স আর কি। যখন আমাদের সামনে অপশন অনেক বেশি হয়ে যায়, আমরা আসলে কনফিউজড হয়ে যাই, সিদ্ধান্ত নিতে পারি না, আর শেষে দেখা যায় কোনো সিদ্ধান্তই নিই না। এই অনুভূতিটা আমাদের সবারই পরিচিত, তাই না? আচ্ছা, তাহলে অপশন কমানো তো একটা দারুণ উপায়, কিন্তু এটা ছাড়াও আরও অনেক কিছু আছে যা আমাদের অজান্তেই আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে।
কি সেগুলো? চলুন সেটাই এবার দেখি। এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া হলো স্যাটিসফাইসিং। শব্দটা একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এর মানেটা খুব সহজ। মানুষ হিসাবে আমরা আসলে সবচেয়ে কম খাটুনির রাস্তাটা খুঁজি। এটা আমাদের ব্রেইনের শক্তি বাঁচানোর একটা উপায়। ধরুন আপনি অনলাইনে কিছু একটা খুঁজছেন, আপনি কি ঘন্টার পর ঘন্টা ধরে বেস্ট অপশনটা খোঁজেন? না। সাধারণত প্রথম যে ভালো অপশনটা চোখে পড়ে, যেটা কাজ চালানোর মতো, আমরা কিন্তু ওটাই নিয়ে নিই। এখন এই যে কম খাটুনির স্বভাব, এটাকে কিন্তু খারাপভাবে দেখার কিছু নেই, বরং ডিজাইনারদের জন্য এটা একটা বিরাট সুযোগ। যেহেতু মানুষ সবচেয়ে সহজ রাস্তাটাই নেবে, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো সবচেয়ে ভালো অপশনটাকেই সবচেয়ে সহজ রাস্তা হিসাবে ডিজাইন করে দেওয়া। তো কিভাবে করা যায় এটা? খুব সহজ। কয়েকটা উদাহরণ দিই। যেমন স্মার্ট ডিফল্ট অপশন সেট করে দেওয়া, কিংবা কোনো ফর্ম ফিল করার সময় কমন তথ্যগুলো আগে থেকেই পূরণ করে রাখা। সোজা কথায়, যেটা আমরা চাই ব্যবহারকারী করুক, সেই পথটাকে একদম মসৃণ করে দেওয়া। আচ্ছা, ডিফল্ট অপশন তো গেল, কিন্তু আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করার আরও একটা শক্তিশালী টুল আছে, আর সেটা হলো শব্দ, মানে ভাষা। আমরা কিভাবে একটা তথ্যকে উপস্থাপন করছি বা ফ্রেম করছি, সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এই বিষয়ে এলিজাবেথ লফটাসের একটা বিখ্যাত গবেষণা আছে। ভাবুন, একদল লোককে একটা গাড়ি দুর্ঘটনার ভিডিও দেখানো হলো। তারপর তাদের এই প্রশ্নটা করা হলো, যেখানে ধাক্কা বা হিট শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার আরেকটা দলকে ঠিক একই ভিডিও দেখানো হলো। প্রশ্ন প্রায় একই, শুধু একটা শব্দ পাল্টে দেওয়া হলো। এখানে ধাক্কার বদলে ব্যবহার করা হলো সজোরে আঘাত বা স্ম্যাশড। ভাবতে পারেন, শুধু এই একটা শব্দের পরিবর্তনে কি হলো? যারা সজোরে আঘাত বা স্ম্যাশড শব্দটা শুনেছিল, তারা শুধু গাড়ির গতিও অনেক বেশি অনুমান করেনি, তাদের অনেকেই দাবি করেছে যে তারা ভিডিওতে ভাঙা কাঁচ দেখেছে, অথচ ভিডিওতে কোনো ভাঙা কাঁচ ছিলই না। মানে একটা মাত্র শব্দ মানুষের স্মৃতিকেই বদলে দিতে পারে। ডিজাইনার হিসেবে এটা আমাদের জন্য কত বড় একটা লেসন ভেবে দেখুন। এবার চলুন আর একটা খুব কমন মানবিক প্রবণতার কথা বলি। যখন আমরা কোনো কিছু নিয়ে নিশ্চিত থাকি না, তখন কি করি? আমরা আশেপাশের মানুষজনের দিকে তাকাই, তাই না? দেখি যে অন্যরা কি করছে, কোনটা কিনছে, কোনটা ব্যবহার করছে। মনোবিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় সোশ্যাল ভ্যালিডেশন। মানে অন্যরা যখন কিছু একটা করছে, তখন আমাদের মনে হয়, হ্যাঁ, এটাই হয়তো ঠিক কাজ। এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক বিরাট শক্তিশালী চালক। অনলাইন দুনিয়ায় সবচেয়ে বড় উদাহরণ কি বলুন তো? ঠিক, রিভিউ আর রেটিং। আমরা কোনো জিনিস কেনার আগে বা কোনো অ্যাপ ডাউনলোড করার আগে সবার আগে রিভিউগুলো দেখি। আর রিভিউগুলো যদি আমাদের মতো সাধারণ মানুষের লেখা হয়, তাহলে তো কথাই নেই। আমাদের মনে হয়, হ্যাঁ, এই সিদ্ধান্তটা নেওয়া নিরাপদ। তো এত সব আলোচনার পর একজন ডিজাইনারের আসল কাজটা তাহলে কি দাঁড়ালো? শুধু অনেকগুলো অপশন দিয়ে দেওয়া? না, আসল কাজটা হলো ব্যবহারকারীকে একটা ভালো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পথ দেখানো, তাকে সাহায্য করা। তাহলে চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো একবারে দেখে নিই। 1. ব্যবহারকারীর জন্য অপশন কমান, যাতে সে প্যারালাইজড না হয়ে যায়। 2. সবচেয়ে ভালো পথটাকে ডিফল্ট হিসেবে সেট করে দিন। 3. শব্দ ব্যবহার করুন খুব সাবধানে, কারণ এটা মানুষের ধারণাকে বদলে দেয়। আর 4. সোশ্যাল প্রুফ ব্যবহার করে ব্যবহারকারীর আত্মবিশ্বাস বাড়িয়ে দিন। শেষ কথা হলো, একটা গ্রেট ডিজাইন মানে কিন্তু অনেক কিছু অফার করা নয়। একটা গ্রেট ডিজাইন হলো সেটাই যা সিদ্ধান্ত নেওয়ার পুরো জার্নিটাকে এতটাই সহজ আর স্বাভাবিক করে তোলে যে ব্যবহারকারী বুঝতেই পারে না সে একটা সিদ্ধান্ত নিচ্ছে। সবকিছু যেন নিজে থেকেই হয়ে যায়। তাহলে পরের বার যখন কোনো কিছু ডিজাইন করতে বসবেন, নিজেকে এই প্রশ্নটা করতে পারেন, আমি কিভাবে ব্যবহারকারীর জন্য সিদ্ধান্ত নেওয়াটাকে আরও একটু সহজ করে তুলতে পারি। ডিজাইনার হিসেবে আমাদের প্রায়ই একটা প্রশ্ন মাথায় ঘোরে, আচ্ছা, ইউজাররা ঠিক কেন একটা নির্দিষ্টভাবে আচরণ করে? এর উত্তরটা কিন্তু ডিজাইনের টুলসের মধ্যে নেই, লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বের গভীরে। চলুন আজ আমরা সুজান ওয়াইনশ্রেঙ্কের অসাধারণ বই 100 থিংস এভরি ডিজাইনার নিডস টু নো অ্যাবাউট পিপল থেকে এই রহস্যটা একটু একটু করে বোঝার চেষ্টা করি। একটা খুব সাধারণ কিন্তু হতাশাজনক অভিজ্ঞতা প্রায় সব ডিজাইনারেরই হয়। অনেক খেটে, অনেক ভেবে দারুণ একটা ডিজাইন বানানোর পরও দেখা যায় ইউজাররা সেটা ব্যবহারই করছে না। ডিজাইনটা দেখতেও সুন্দর, ব্যবহার করাও সোজা, তবুও কেন এমন হয়? সমস্যাটা কোথায়? কারণ আসল খেলাটা স্ক্রিনের পিক্সেলের মধ্যে না, আসল খেলাটা চলছে ইউজারের মনের ভেতরে।
একজন ডিজাইনারের জন্য টেকনিক্যাল স্কিল যতটা জরুরি, মানুষের সাইকোলজি বোঝাটাও ঠিক ততটাই, বলকি তার চেয়েও বেশি জরুরি। তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা এটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব কোন জিনিসটা মানুষকে কাজ করতে উৎসাহিত করে। এরপর কথা বলবো রিওয়ার্ড আর ফিডব্যাক লুপ নিয়ে। তারপর জানব মানুষ কেন সবসময় সহজ রাস্তা খোঁজে। আর সবশেষে আলোচনা করব কিভাবে ভালো অভ্যাস তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, আর সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, ঠিক কোন জিনিসটা আমাদের ভেতর থেকে কোনো একটা কাজ করার জন্য তাগিদ তৈরি করে? মানে আমাদের মোটিভেশনের ইঞ্জিনটা আসলে কি? ডোপামিন নিয়ে একটা বেশ বড়সড় ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন এটা হলো প্লেজার কেমিক্যাল, মানে এটা আমাদের আনন্দ দেয়। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। ডোপামিন আসলে আমাদের আনন্দ দেয় না, বরং আনন্দ পাওয়ার জন্য উৎসাহিত করে। এটা হলো সেই সিকিং বা খোঁজার অনুভূতি। কিছু একটা চাই, কিছু একটা পেতে হবে, এই যে একটা অস্থিরতা, এটাই তৈরি করে ডোপামিন। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, আমাদের মস্তিষ্কে যেন দুটো আলাদা সিস্টেম কাজ করছে। একটা হলো ওয়ান্টিং সিস্টেম, যেটা ডোপামিনের জোরে চলে আর আমাদের কিছু পাওয়ার জন্য তাড়িয়ে বেড়ায়। আর দ্বিতীয়টা হলো লাইকিং সিস্টেম, যেটা কোনো কিছু পাওয়ার পর আমাদের শান্তি বা সন্তুষ্টি দেয়। আর মজার ব্যাপার হলো, এই দুটো সিস্টেমের মধ্যে ওয়ান্টিং সিস্টেমটা কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী। তো ডিজাইনার হিসেবে এই শক্তিশালী ওয়ান্টিং সিস্টেমটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? উত্তরটা কিন্তু খুবই সহজ। ইউজারদের তাদের কাজের অগ্রগতি বা প্রগ্রেসটা চোখের সামনে দেখাতে হবে। মানুষ যখনই দেখে যে সে কিছুটা হলেও এগিয়েছে, তখন তার আগ্রহ আর কাজটা শেষ করার ইচ্ছাটা বহু গুণ বেড়ে যায়। এর একটা দুর্দান্ত উদাহরণ কিন্তু আমরা সবাই দেখেছি, লিঙ্কডইন প্রোফাইলের ওই কমপ্লিশন মিটারটা। খেয়াল করে দেখবেন, প্রোফাইলটা একটু খালি থাকলেই ওরা দেখাতে শুরু করে যে আর কয়েকটা ছোট ছোট কাজ করলেই প্রোফাইলটা সম্পূর্ণ হবে। ছবি যোগ করলে 5%, এডুকেশন দিলে 15%। এই ছোট ছোট ধাপগুলো দেখেই ওরা আমাদের দিয়ে পুরো প্রোফাইলটা কমপ্লিট করিয়ে নেয়। এটাই হলো প্রোগ্রেস দেখানোর জাদু। আচ্ছা, ইউজারকে তো কাজটা শুরু করানো গেল, কিন্তু এই আগ্রহটা টিকিয়ে রাখা যাবে কিভাবে? এখানেই চলে আসছে রিওয়ার্ড আর ফিডব্যাক লুপের আইডিয়াটা। একটা খুব মজার সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যেটাকে বলে গোল গ্রেডিয়েন্ট এফেক্ট। এর মানে হলো, আমরা যখন কোনো লক্ষ্যের খুব কাছাকাছি চলে আসি, তখন আমাদের কাজের গতি নিজে থেকেই বেড়ে যায়। ঠিক যেমন দৌড় প্রতিযোগিতায় ফিনিশিং লাইনটা দেখতে পেলেই দৌড়বিদের গতি বেড়ে যায়, ব্যাপারটা অনেকটা সেরকমই। একবার একটা দারুণ গবেষণা হয়েছিল কফি শপের লয়্যালটি কার্ড নিয়ে। একদল কাস্টমারকে দেয়া হলো একটা কার্ড যেখানে 10টা কফি কিনলে পরেরটা ফ্রি। আরেক দলকে দেয়া হলো 12টার কার্ড, কিন্তু তাতে দুটো স্ট্যাম্প আগে থেকেই দেয়া ছিল। মানে দুদলকেই আসলে 10টা কফি কিনতে হতো। কিন্তু দেখা গেল যারা শুরুতেই দুটো স্ট্যাম্প পেয়েছিল তারা অনেক তাড়াতাড়ি কার্ডটা পূরণ করেছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষাটা কি? ইউজারকে একটা হেড স্টার্ট দিন, মনে করিয়ে দিন যে তারা অলরেডি কিছুটা পথ এগিয়ে গেছে। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছি। পুরস্কারটা কখন বা কিভাবে দেওয়া হচ্ছে সেটার উপর কিন্তু ইউজারের আচরণ অনেকটাই নির্ভর করে। যেমন নির্দিষ্ট সংখ্যক কাজ করলে যদি পুরস্কার দেওয়া হয় তাহলে কাজটা ঠিকই হয়, কিন্তু পুরস্কার পাওয়ার পর ইউজার একটু জিরিয়ে নেয়। কিন্তু সবথেকে শক্তিশালী যেটা, সেটা হলো ভ্যারিয়েবল রেশিও, মানে পুরস্কারটা কখন আসবে তার কোনো ঠিক নেই। ঠিক যেন একটা স্লট মেশিন, আপনি জানেন না পরের বারই জ্যাকপট লাগবে কিনা। এই অনিশ্চয়তার কারণেই কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামের নিউজ ফিড স্ক্রল করাটা এত অ্যাডিকটিভ। আমরা স্ক্রল করতেই থাকি এই ভেবে যে পরের কন্টেন্টটাই হয়তো খুব মজার হবে। রিওয়ার্ড তো হলো, কিন্তু মানুষের আচরণের আরও একটা খুব বেসিক দিক আছে যেটা না জানলেই নয়। আর সেটা হলো, আমরা সবাই আসলে একটু কম খাটতে চাই। আমরা সবসময় সবচেয়ে কম চেষ্টার রাস্তাটা খুঁজি। এই আইডিয়াটাকে বলে স্যাটিসফাইসিং। মানে কি? মানে হলো, আমরা সবসময় কিন্তু সেরা জিনিসটা খুঁজি না, আমরা খুঁজি যেটা মোটামুটি ভালো বা কাজ চলে যাওয়ার মতো। ভাবুন তো, গুগলে কিছু সার্চ করার পর আমরা কি সব রেজাল্ট ঘেটে সেরাটা বের করি? না, প্রথম পাতার কয়েকটা লিঙ্কের মধ্যেই যেটা দেখে মনে হয় কাজ হয়ে যাবে সেটাতেই ক্লিক করি। এটাই হলো স্যাটিসফাইসিং। এটাকে কিন্তু অলসতা ভাবলে একদম ভুল হবে। এটা আসলে আমাদের টিকে থাকার একটা স্ট্র্যাটেজি, যা লক্ষ লক্ষ বছর ধরে আমাদের ডিএনএতে গেঁথে গেছে। শক্তি বাঁচানো মানে টিকে থাকার সম্ভাবনা বেড়ে যাওয়া। আর এই গভীর প্রবণতাটাই ঠিক করে দেয় আমরা একটা ওয়েবসাইটের সাথে বা একটা অ্যাপের সাথে কিভাবে আচরণ করব। এর একটা ক্লাসিক গল্প আছে, বিখ্যাত জ্যাম স্টাডি। একটা দোকানে যখন 24 রকম জ্যামের সম্ভার সাজিয়ে রাখা হলো, তখন লোকজনের ভিড় বেশ ভালোই হলো। কিন্তু যখন জ্যামের অপশন কমিয়ে মাত্র 6টা করা হলো, তখন বিক্রি বেড়ে গেল প্রায় 10 গুণ। ফলাফলটা অবাক করার মতো, তাই না? একেই বলে ডিসিশন প্যারালাইসিস বা পছন্দের ভারে নুয়ে পড়া।
মানুষ মুখে হয়তো বলে যে তারা অনেক অপশন চায়, কিন্তু সত্যিটা হলো অতিরিক্ত অপশন আমাদের দ্বিধায় ফেলে দেয়, আর আমরা শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিতে পারি না। তাই একজন ভালো ডিজাইনারের কাজ হলো ইউজারকে অপশনের সমুদ্রে ডুবিয়ে দেওয়া নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই অংশটা সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ। কিভাবে এমন ডিজাইন করা যায় যা ইউজারের মধ্যে একটা দীর্ঘস্থায়ী ভালো অভ্যাস তৈরি করবে এবং তাদের বারবার ফিরিয়ে আনবে। একটা নতুন অভ্যাস করতে ঠিক কতদিন লাগে বলুন তো? এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেক রকম কথা শোনা যায়। অনেকেই হয়তো ভাবছেন 21 দিন, তাই না? কিন্তু গবেষণা বলছে সত্যিটা একটু অন্যরকম। একটা নতুন আচরণকে পুরোপুরি অভ্যাসে পরিণত করতে গড়ে প্রায় 66 দিন সময় লাগে। অবশ্য এটা ব্যক্তিভেদে বদলায়, কারো 18 দিনও লাগতে পারে, আবার কারো 250 দিনের বেশিও লাগতে পারে। মূল কথা হলো ধৈর্য ধরতে হবে। তাহলে এত লম্বা সময় ধরে ইউজারকে ধরে রাখার উপায় কি? বিমেলটা হলো শুরুতেই বড় কোনো পরিবর্তনের জন্য চাপ দেবেন না। একেবারে ছোট সহজ একটা কাজ দিয়ে শুরু করান। এমন একটা কাজ যা করতে ইউজারের কোনো এফোর্টই মনে হবে না। এই ছোট ছোট সাফল্যগুলোই তাকে ধীরে ধীরে বড় অভ্যাসটা গড়ে তুলতে সাহায্য করবে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক। 4টে মূল বিষয় আমাদের মাথায় রাখতে হবে। 1. মোটিভেশন আসে খোঁজা থেকে, পাওয়া থেকে নয়, তাই ইউজারকে তার অগ্রগতি দেখান। 2. মাঝে মাঝে অপ্রত্যাশিত পুরস্কার দিন, কারণ অনিশ্চয়তা মানুষকে টানে। 3. অপশন কমান, তাতে ইউজার সিদ্ধান্ত নিতে পারবে। আর 4. বড় অভ্যাস তৈরি করতে হলে শুরুটা করুন খুব ছোট পদক্ষেপ দিয়ে। এতক্ষণ আমরা জানলাম মানুষ কেন কাজ করে, তাদের মনস্তত্ত্ব কিভাবে চলে। এই জ্ঞানটা কিন্তু একটা বিরাট শক্তির মতো। এখন আমাদের ডিজাইনারদের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে, আমরা এই শক্তিটা ব্যবহার করে ইউজারদের কি অর্জন করতে সাহায্য করব? তাদের জীবনকে কি আরও সহজ করব, নাকি তাদের আসক্তিতে ডুবিয়ে রাখব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। আচ্ছা, আমরা তো মানুষ, তাই না? আর মানুষ হিসেবে আমরা কিন্তু ভীষণ সামাজিক। আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত, এমনকি একটা সাধারণ মাউস ক্লিক পর্যন্ত, এর পেছনেও কিন্তু অন্যদের সাথে আমাদের একটা অদৃশ্য যোগাযোগ কাজ করে। তো সুজান উইনশ্যাঙ্কের বই থেকে পাওয়া কিছু দারুণ আইডিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখব কিভাবে মানুষের এই সামাজিক মনস্তত্ত্বকে বুঝে আমরা আরও ভালো ডিজাইন তৈরি করতে পারি। একবার ভেবে দেখেছেন কি, আমরা কিন্তু প্রায় সবাই এটা করি। কোনো একটা নতুন জিনিস কেনার আগে বা কোনো রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা অনলাইনে একদম অচেনা কিছু মানুষের রিভিউ পড়ি। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা এমন একজনের কথা বিশ্বাস করি যাকে আমরা চিনি না, জানি না? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের ব্রেনের ভেতরে। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে আমরা সব সময় সামাজিক সংযোগ খুঁজি, সেটা অনলাইনে হোক বা অফলাইনে। আমাদের প্রায় সব কাজই কিন্তু অন্যদের দ্বারা প্রভাবিত হয়। আর একজন ডিজাইনার হিসাবে এই সংযোগটা বুঝতে পারাই হলো একটা সফল ডিজাইন তৈরির প্রথম ধাপ। তো চলুন প্রথম নীতিটা দেখি। এটা কিন্তু খুবই সহজ। যখন আমরা কোনো একটা ব্যাপারে ঠিক নিশ্চিত হতে পারি না, তখন আমরা কি করি? আমরা আশেপাশের অন্যদের দিকে তাকাই, তারা কি করছে সেটা দেখেই আমরা আমাদের নিজেদের আচরণ ঠিক করে নিই। মনোবিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটার কিন্তু একটা সুন্দর নাম আছে। একে বলা হয় সোশ্যাল ভ্যালিডেশন বা সামাজিক বৈধতা। সহজ কথায়, যখন আমরা দেখি অনেক মানুষ একটা কাজ করছে, আমাদের মস্তিষ্ক তখন ধরেই নেয় যে ওটাই সম্ভবত ঠিক কাজ। এই আইডিয়াটা আমরা ডিজিটাল ডিজাইনে তো সবসময়ই দেখি, তাই না? ধরুন অ্যামাজন বা যে কোনো অনলাইন শপের কথা। রেটিং আর রিভিউ না দেখে আমরা কি সহজে কিছু কিনি না। এই প্রশংসাপত্রগুলোই কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে অনেকখানি সাহায্য করে। আর এখানে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। ইফেন চেনের একটা গবেষণা বলছে, কোনো বিশেষজ্ঞ বা ওয়েবসাইটের সুপারিশের চেয়েও আমার মতো সাধারণ মানুষের রিভিউ অনেক বেশি শক্তিশালী হয়। কারণটা খুব সহজ, আমরা তাদের সাথে নিজেদের মেলাতে পারি। তাদের অভিজ্ঞতাকে আমাদের নিজের অভিজ্ঞতা বলে মনে হয়। মানুষ শুধু অন্যদের দেখাদেখি কাজ করে তা কিন্তু নয়। আমাদের ভেতরে আরও একটা গভীর চাহিদা আছে, আর সেটা হলো কোনো একটা দলের অংশ হওয়া। এই যে একটা গোষ্ঠীর মধ্যে থাকার সহজাত প্রবণতা, এটাই কিন্তু অনলাইন আর অফলাইনে বিভিন্ন কমিউনিটি তৈরি করে। চলুন দেখি এর পেছনের বিজ্ঞানটা কি। স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, 150। শুধু এই সংখ্যাটাই, আর কিছু না। সংখ্যাটা একটু মনে রাখবেন।
কি মনে হয় এই 150 সংখ্যাটার বিশেষত্ব কি হতে পারে? আমাদের সামাজিক সম্পর্কের সাথে এর কি যোগসূত্র থাকতে পারে বলুন তো? ডিজাইনারদের জন্য এই সংখ্যাটা কেন গুরুত্বপূর্ণ? এই সংখ্যাটা আসলে পরিচিত ডানবারের সংখ্যা বা ডানবার্স নাম্বার নামে। নৃতত্ত্ববিদ রবিন ডানবারের তত্ত্ব অনুযায়ী আমাদের মস্তিষ্কের গঠন আর ক্ষমতার কারণে আমরা প্রায় 150 জন মানুষের সাথেই একটা স্থিতিশীল সামাজিক সম্পর্ক বজায় রাখতে পারি। এর বেশি হয়ে গেলে সেটা কঠিন হয়ে যায়। আর মজার ব্যাপার হলো এই 150 সংখ্যাটা কিন্তু কোনো হঠাৎ করে পাওয়া সংখ্যা না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব প্রাচীন গ্রাম থেকে শুরু করে আধুনিক সেনাবাহিনীর ইউনিট পর্যন্ত বেশিরভাগ কার্যকর গোষ্ঠীগুলোর আকার মোটামুটি এই রকমই হয়ে থাকে। ডিজাইনারদের জন্য এর শিক্ষাটা হলো একটা সত্যিকারের কমিউনিটি তৈরি করতে চাইলে এই সংখ্যার সীমাবদ্ধতার কথা মাথায় রাখাটা জরুরি। আচ্ছা, এবার আসা যাক এমন একটা শক্তিশালী অনুভূতির কথায় যা আমাদের আচরণকে অমসমভাবে প্রভাবিত করে। আর সেটা হলো কোনো কিছু হারিয়ে ফেলার ভয় বা সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়। এই স্লাইডটা দেখুন, এখানে প্রাচুর্য আর অভাবের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পার্থক্য দেখানো হয়েছে। যখন কোনো জিনিস প্রচুর পরিমাণে পাওয়া যায় আমরা তেমন পাত্তা দিই না, কিন্তু যেই মুহূর্তে সেটা সীমিত হয়ে যায় বা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ওটার মূল্য আমাদের চোখে হুট করে বেড়ে যায়। আর এই সাইকোলজিক্যাল ট্রিকটা আমরা অনলাইন দুনিয়ায় সবখানে দেখি, তাই না? স্টকে মাত্র 3টি বাকি আছে বা আজকেই সেলের শেষ দিন। এই কথাগুলো আমাদের মস্তিষ্কে এক ধরনের জরুরি অবস্থা তৈরি করে। এটা আমাদের চিন্তা করার সময় কমিয়ে দেয় আর দ্রুত সিদ্ধান্ত নিতে একরকম বাধ্য করে। আচ্ছা, আমাদের আলোচনার একদম শেষ ভাগে আমরা দেখব কিভাবে সামাজিক প্রেক্ষাপট, বিশেষ করে আমাদের সংস্কৃতি, আমাদের দৃষ্টিভঙ্গি আর বিশ্বাসকে প্রভাবিত করে। বইটিতে একটা দারুণ গবেষণার কথা বলা আছে যেটা দেখায় যে আমাদের সংস্কৃতি আমরা কিভাবে দেখি সেটাকেও বদলে দেয়। যেমন পশ্চিমা সংস্কৃতির মানুষেরা কোনো ছবির মূল বিষয়ের ওপর বেশি মনোযোগ দেয়, অন্যদিকে পূর্ব এশীয় সংস্কৃতির মানুষেরা ছবির ব্যাকগ্রাউন্ড এবং পুরো প্রেক্ষাপটের উপর বেশি মনোযোগ দেয়। এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে ডিজাইন কিন্তু সবার জন্য একরকম হতে পারে না। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম চলুন একবারে দেখে নিই। প্রথমত, বিশ্বাস তৈরির জন্য সামাজিক প্রমাণ বা সোশ্যাল প্রুফ ব্যবহার করা। দ্বিতীয়ত, ডানবারের সংখ্যার কথা মাথায় রেখে কমিউনিটি ডিজাইন করা। তৃতীয়ত, অভাববোধ বা স্কেয়ারসিটিকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা। এবং সবশেষে, সাংস্কৃতিক ভিন্নতাকে সম্মান করা। এই নীতিগুলো আপনার ডিজাইনকে শুধু আরও মানবিকই করবে না, ব্যবহারকারীর কাছে অনেক বেশি প্রাসঙ্গিক আর কার্যকর করে তুলবে। আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যেহেতু আমরা এখন জানি যে এই সামাজিক বা সাইকোলজিক্যাল ব্যাপারগুলো কতটা শক্তিশালী, একজন ডিজাইনার হিসাবে আমাদের নৈতিক দায়িত্বটা আসলে কি? কিভাবে আমরা এগুলোকে ভালো কাজে দায়িত্বের সাথে ব্যবহার করতে পারি, এটা নিয়ে ভাবাটা খুব দরকারি। আমরা ডিজাইন করি মানুষের জন্য, তাই না? আর মানুষ কি কখনো নিখুঁত হয়? একদমই না। তাহলে আমাদের ডিজাইন কেন আশা করবে যে ব্যবহারকারীরা একদম পারফেক্ট হবে? চলুন আজ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, কিভাবে এমন ডিজাইন করা যায় যা মানুষের এই অসম্পূর্ণতাকে মেনে নেয়, যেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক। খুবই পরিচিত একটা কথা, তাই না? আলেকজান্ডার পোপের ভুল করা মানবিক, ক্ষমা করা ঐশ্বরিক। কিন্তু ডিজাইন করার সময় এই কথাটা কতটা খাটে আমরা কি কখনো ভেবে দেখেছি? আসলে এটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়, আর সেটা হলো মানুষ ভুল করবেই, এটা তাদের স্বভাবের একটা অংশ। কিন্তু মজার ব্যাপার হলো ডিজাইনের দুনিয়ায় ক্ষমা করাটা কিন্তু কোনো ঐশ্বরিক ব্যাপার না। এটা একটা বলা যায় একটা রিকোয়ারমেন্ট। একটা ভালো ডিজাইন ইউজারের ভুলগুলোকে শাস্তি দেয় না, একদমই না, বরং তাকে সাহায্য করে ভুলটা শুধরে নিতে। সো এটা শুধু একটা ভালো আইডিয়া না, এটা একটা মাস্ট হ্যাভ জিনিস। আচ্ছা, তাহলে চলুন ভুলের এই ব্যাপারটায় আর একটু ডুব দেওয়া যাক। আমাদের প্রথম সেকশনটাই হলো ভুলের বাস্তবতা নিয়ে। আর শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই, আমাদের লক্ষ্য কিন্তু এমন কোনো ভুল রহিত বা ফেল সেফ সিস্টেম বানানো না, কারণ সত্যি বলতে কি সেটা বানানো প্রায় অসম্ভব। আচ্ছা, মানুষ ভুল করে কেন? অনেক কারণ আছে, তবে একটা বড় কারণ হলো স্ট্রেস বা চাপ। একবার চিন্তা করে দেখুন তো,
ধরুন গভীর রাতে বাচ্চার একটা খেলনা অ্যাসেম্বল করতে বসেছেন ঘুম ঘুম চোখে, অথবা একটা খুব জরুরি মেডিকেল ফর্ম ফিল আপ করছেন। এই রকম চাপের মুহূর্তে ভুল হওয়ার চান্স কিন্তু অনেক অনেক বেড়ে যায়। তো প্রশ্ন হলো, এই যে ভুলের কথা বলছি, মানুষ সাধারণত কী ধরনের ভুল করে? চলুন দেখি। ইউজারদের ভুলগুলোকে আমরা মূলত দুইটা বড় ক্যাটেগরিতে ভাগ করতে পারি, আর এটা বুঝলে ডিজাইন ইমপ্রুভ করতেও খুব সুবিধা হবে। একটা হলো কমিশন এরর। নামটা একটু খটমটে লাগতে পারে, কিন্তু ব্যাপারটা সোজা। এটা হলো যখন ইউজার প্রয়োজনের চেয়ে বেশি কিছু করে ফেলে, যেমন ধরুন অধৈর্য হয়ে সাবমিট বাটনে 2-3 বার ক্লিক করে ফেলল। আর আরেকটা হলো ঠিক তার উল্টোটা, ওমিশন এরর, মানে যখন ইউজার দরকারি কোনো কাজ করতে ভুলে যায়, যেমন একটা ফর্মে ইমেল অ্যাড্রেসটা দিতেই ভুলে গেল, একটাতে বেশি কাজ আরেকটাতে কম। তো এই ভুলগুলো যাতে ঘটতেই না পারে, সেজন্য আমরা ডিজাইনাররা কি করতে পারি, মানে প্রিভেনশন আর কি। চলুন এই সেকশনে আমরা সেই সব কৌশল নিয়ে কথা বলবো যেগুলো ইউজারকে ঠিক পথে গাইড করতে পারে, কনফিউজড না করে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, নামটা হলো পারসিভড অ্যাফোর্ডেন্স। ব্যাপারটা কি? সহজ করে বললে, কোনো একটা জিনিসের ডিজাইন দেখেই যেন বোঝা যায় যে ওটা দিয়ে কি করতে হবে। যেমন ধরুন একটা বাটন, ওটার ডিজাইনটাই যেন আপনাকে বলছে, আরে আমাকে চাপো। বা একটা দরজার হাতল, ওটা দেখেই মনে হয় এটা ধরে টানতে হবে। ডিজাইন নিজেই যখন কথা বলে, সেটাই অ্যাফোর্ডেন্স। এখন একটা ক্লাসিক উদাহরণ দেখি, একটা দরজার হাতল যেটা দেখেই মনে হচ্ছে টানতে হবে, কিন্তু ঠিক তার উপরে বড় বড় করে লেখা ধাক্কা দিন। কি হলো ব্যাপারটা? ডিজাইন এক কথা বলছে আর লেখাটা আরেক কথা। এই যে একটা কনফ্লিক্ট তৈরি হলো, ডিজাইনার ভাষায় একেই বলে ইনকারেক্ট অ্যাফোর্ডেন্স। আর এটা ইউজারকে শুধু কনফিউজডই করে না, ভুলের সম্ভাবনাও কিন্তু একদম রকেট গতিতে বাড়িয়ে দেয়। কিন্তু সত্যি কথা হলো, আমরা যতই চেষ্টা করি সব ভুল তো আর আগে থেকে আটকাতে পারবো না, তাই না? ভুল হবেই। তো যখন ভুলটা হয়েই গেল, তখন আমরা ইউজারকে কিভাবে সাহায্য করতে পারি? এই সেকশনটা ঠিক এ নিয়েই, ওই ফ্রাস্ট্রেশনের মুহূর্তটা থেকে একটা পরিষ্কার সমাধানের দিকে কিভাবে যাওয়া যায়। একটা বাজে এরর মেসেজ কেমন হয়, যেটা দেখলে মাথা ধরে যায়। যেমন এই মেসেজটা দেখুন, কি লেখা? #402 চালান পরিশোধ করার আগে এটি আবশ্যক যে চালানের অর্থ প্রদানের তারিখটি চালান তৈরির তারিখের পরে হয়। মানে কি? এটা তো মনে হচ্ছে কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারের জন্য লেখা, সাধারণ মানুষের জন্য তো নয়। কি টেকনিক্যাল আর কি কঠিন, তাই না? তো একটা ভালো হেল্পফুল এরর মেসেজ লেখার জন্য আমরা 4টা সহজ নিয়ম মাথায় রাখতে পারি। 1 নম্বর, সহজ সাধারণ ভাষায় বলুন যে সমস্যাটা আসলে কি হয়েছে। 2 নম্বর, ইউজার ঠিক কোন কাজটা করেছেন যার কারণে এররটা দেখাচ্ছে সেটা পরিষ্কার করে বলে দিন। 3 নম্বর, এখন কি করতে হবে, মানে ভুলটা শোধরানোর জন্য একদম পরিষ্কার নির্দেশনা দিন। আর 4 নম্বর, যদি সম্ভব হয় একটা সঠিক ইনপুটের উদাহরণ দেখিয়ে দিন। ব্যাস। এবার চলুন আগের ওই ভয়ঙ্কর মেসেজটার একটা ভালো ভার্সন দেখি। এখানে লেখা, আপনি চালানে তৈরির তারিখের চেয়ে আগের একটা পেমেন্ট ডেট দিয়েছেন, দয়া করে চালান তৈরির তারিখের পরের কোনো একটা তারিখ দিন। দেখলেন তো কতটা পরিষ্কার? আগেরটার সাথে এটার তফাৎটা আকাশ আর পাতাল, তাই না? এখানে কোনো কনফিউশনই নেই। এই পুরো আলোচনা থেকে আসলে আমরা একটা নতুন মাইন্ডসেটের দিকে এগোতে পারি। মূল কথাটা হলো, আমাদের ডিজাইন ফিলসফিটা হওয়া উচিত শাস্তির বদলে পুনরুদ্ধার। মানে ইউজার ভুল করলে তাকে শাস্তি দেওয়া যাবে না, বরং সেই ভুল থেকে সহজে রিকভার করতে সাহায্য করতে হবে। ডিজাইনকে হতে হবে এমপ্যাথেটিক বা সহানুভূতিশীল। তো আজকের আলোচনা শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, যেটা আমরা সবাই নিজেদের করতে পারি। আমাদের ডিজাইনগুলো কি ব্যবহারকারীদের সফল হতে সাহায্য করছে, নাকি তাদের মানুষ হওয়ার জন্য, মানে এই যে ছোটখাটো ভুলগুলো করে সেগুলোর জন্য শাস্তি দিচ্ছে? এই প্রশ্নটা যদি আমরা নিজেদের বারবার করি, তাহলেই কিন্তু আমরা আরও ভালো, আরও মানবিক ডিজাইনার হয়ে উঠতে পারব। আমরা তো প্রায়ই একটা কার্যকর ডিজাইন, একটা ইউজেবল ডিজাইন নিয়ে কথা বলি,
কিন্তু এর বাইরেও কিছু একটা আছে, এমন ডিজাইন যা মানুষের মনে থেকে যায়, যা তারা অনুভব করে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে এই আবেগের জন্য ডিজাইন করব? আসুন আজ আমরা সুসান ওয়েনশিংকের বিখ্যাত বই 100 থিংস এভরি ডিজাইনার নিডস টু নো অ্যাবাউট পিপল এর আলোকে এর পেছনের মনোবিজ্ঞানটা একটু গভীরে গিয়ে দেখি। আমরা ডিজাইনাররা প্রায়শই ধরে নিই যে মানুষ খুব যুক্তিসঙ্গত প্রাণী। তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, আর আমাদের কাজ হলো সেই যুক্তিবাদী ব্যবহারকারীর জন্য ডিজাইন করা। কিন্তু সত্যিটা কি তাই? কি হবে যদি আমি বলি এই পুরো ধারণাটাই আসলে একটা বিভ্রম? একবার নিজেকেই প্রশ্ন করে দেখুন তো, শেষবার যখন কোনো কিছু কিনেছেন বা একটা নতুন অ্যাপ ডাউনলোড করেছেন, সেই সিদ্ধান্তটা কি 100% যুক্তির ওপর ভিত্তি করেছিল? সম্ভবত না। আর এই বিষয়টা প্রমাণ করার জন্য একটা বিখ্যাত মনস্তাত্ত্বিক পরীক্ষা আছে, যা আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে ধারণাই বদলে দেয়। পরীক্ষাটার নাম ছিল আয়োয়া গ্যাম্বলিং টাস্ক। সেটআপটা খুব সহজ ছিল। অংশগ্রহণকারীদের সামনে 4টা তাসের ডেক রাখা হলো, আর তাদের বলা হলো লক্ষ্য হচ্ছে যতটা সম্ভব টাকা জেতা। সিম্পল, তাই না? কিন্তু এর ভেতরে একটা টুইস্ট ছিল। দুটো ডেক ছিল খারাপ, মানে ওগুলো থেকে জিতলে বড় অঙ্কের টাকা পাওয়া যেত, কিন্তু হারলে জরিমানাও ছিল অনেক বেশি। আর বাকি দুটো ডেক ছিল ভালো, পুরস্কার কম কিন্তু জরিমানাও অনেক কম, মানে দীর্ঘমেয়াদে লাভজনক। মজার ব্যাপারটা হলো ঠিক কোন ডেকগুলো ভালো আর কোনগুলো খারাপ, এই প্যাটার্নটা সচেতনভাবে বুঝতে অংশগ্রহণকারীদের প্রায় 50টা কার্ড টানতে হয়েছিল। মানে 50টা কার্ড খেলার পর তারা বলতে পারছিল, ও আচ্ছা, এই দুটো ডেক ভালো আর ওই দুটো খারাপ। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। গবেষকরা যখন অংশগ্রহণকারীদের ত্বকের পরিবাহিতা মাপছিলেন, তারা দেখলেন মাত্র 10টা কার্ড তোলার পরেই সচেতন মন বোঝার অনেক আগেই যখনই তারা কোনো খারাপ ডেকের দিকে হাত বাড়াচ্ছিল, তাদের হাতের তালু হালকা ঘামতে শুরু করছিল। মানে তাদের শরীর সঠিক উত্তরটা তাদের সচেতন মনের চেয়ে 40টা কার্ড আগেই জেনে গিয়েছিল। এটাই হলো আমাদের পুরনো মস্তিষ্ক বা ওল্ড ব্রেনের খেলা। এটা আমাদের মস্তিষ্কের সেই আদিম অংশ যা টিকে থাকার প্রবৃত্তি আর গাট ফিলিং নিয়ন্ত্রণ করে। এটা নিরাবেতনা দ্রুত, শক্তিশালী এবং প্রায় পুরোটাই আমাদের চেতন মনের নিয়ন্ত্রণের বাইরে কাজ করে। ডিজাইনার হিসেবে আমরা আসলে ব্যবহারকারীর মস্তিষ্কের এই আদিম আর শক্তিশালী অংশের সাথেই কথা বলি। তো ডিজাইনার হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো মানুষ প্রথমে অনুভব করে আর তারপর চিন্তা করে। তারা একটা আবেগপ্রবণ সহজাত সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর তারপর তাদের যুক্তিবাদী মস্তিষ্ক সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার জন্য কারণ খুঁজতে থাকে। আমাদের কাজ হলো সেই প্রাথমিক সহজাত অনুভূতির জন্য ডিজাইন করা। আচ্ছা, তো কোন জিনিসগুলো আমাদের এই আবেগপ্রবণ মস্তিষ্ককে নাড়া দেয়? চলুন কয়েকটা নির্দিষ্ট উদ্দীপক বা ট্রিগার নিয়ে আলোচনা করা যাক, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে পারে। এলিজাবেথ লফটেসের একটা ক্লাসিক গবেষণা আছে, যা দেখায় শব্দের শক্তি আসলে কতটা। তিনি লোকদের একটা গাড়ি দুর্ঘটনার ভিডিও দেখালেন, আর তারপর তাদের একটা সহজ প্রশ্ন করলেন। তিনি ধাক্কা বা হিট এর মতো একটা সাধারণ শব্দ ব্যবহার করলেন, কিন্তু অন্য একটা দলকে তিনি ঠিক একই প্রশ্ন করলেন, শুধু একটা মাত্র শব্দ বদলে দিয়ে। এবার তিনি ধাক্কা শব্দটার বদলে ব্যবহার করলেন আরও অনেক বেশি আবেগঘন একটা শব্দ, ধুমড়ে মুচড়ে বা স্ম্যাশড। ফলাফলটা ছিল অবিশ্বাস্য। যারা ধুমড়ে মুচড়ে শব্দটি শুনেছিল, তারা গাড়ির গতি অনেক বেশি অনুমান করেছিল। কিন্তু তার চেয়েও আশ্চর্যের বিষয় হলো, 1 সপ্তাহ পরে যখন তাদের আবার জিজ্ঞেস করা হলো, তাদের মধ্যে অনেকেই ভাঙা কাঁচ দেখার মিথ্যা স্মৃতি মনে করেছিল, যা ভিডিওতে আসলে ছিলই না। ভাবুন একবার, একটা মাত্র শব্দ মানুষের আবেগ আর স্মৃতি দুটোই বদলে দিতে পারে। এবার আরেকটা ট্রিগারের কথা বলি, অপশনের সংখ্যা। একটা বিখ্যাত গবেষণায় দোকানে একদিন 24 রকমের জ্যামের টেস্ট রাখা হয়েছিল। প্রচুর মানুষ এসে দেখছিল, ভিড় জমাচ্ছিল, কিন্তু কিনেছিল মাত্র 3%। অন্য একদিন সেখানে মাত্র 6 রকমের জ্যাম রাখা হলো। ভিড় কম ছিল, কিন্তু যারা থেমেছিল তাদের মধ্যে 30% মানুষ জ্যাম কিনেছিল। মানে কেনার হার ছিল 10 গুণ বেশি। অতিরিক্ত অপশন মানুষকে স্বাধীন করে না, সিদ্ধান্তহীন করে তোলে। এখান থেকে আমাদের জন্য শেখার আছে দুটো বড় বিষয়। প্রথমত, শব্দগুলো খুব শক্তিশালী, আবেগপ্রবণ, ট্রিগার। আমরা ইউজার ইন্টারফেসে যে প্রত্যেকটা শব্দ লিখি সেটার গুরুত্ব আছে। দ্বিতীয়ত, অতিরিক্ত অপশন ব্যবহারকারীকে ক্ষমতা দেয় না, বরং তাদের পক্ষাঘাতগ্রস্ত করে ফেলে। এটা তাদের মধ্যে উদ্বেগ তৈরি করে। এই জন্যই তো একটা প্রাইসিং পেজে 3টা অপশন প্রায় 5টা অপশনের চেয়ে অনেক বেশি কার্যকর হয়। এখন খুব গুরুত্বপূর্ণ একটা আবেগ নিয়ে কথা বলা যাক, বিশ্বাস।
আমাদের ডিজাইনের ছোট ছোট সিদ্ধান্তগুলো কিভাবে ব্যবহারকারীর মনে বিশ্বাস তৈরি করতে পারে অথবা এক মুহূর্তে সেটাকে নষ্ট করে দিতে পারে? দেখুন, আমাদের মস্তিষ্ক কিন্তু সত্যতা বা অথেন্টিসিটি খোঁজার জন্য বিশেষভাবে তৈরি। আর এর একটা বড় সংকেত হলো ডুশেন হাসি। এটা হলো সেই অকৃত্রিম খাঁটি হাসি যা আমাদের পুরনো মস্তিষ্ক 1 সেকেন্ডেরও কম সময়ে চিনে ফেলতে পারে। পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু আমাদের মস্তিষ্ক ঠিকই ধরে ফেলে। একটা আসল হাসিতে মুখ আর চোখের চারপাশের পেশি দুটোই সংকুচিত হয়, যার ফলে চোখের কোণে ভাঁজ পড়ে। কিন্তু একটা নকল সৌজন্যমূলক হাসিতে শুধু মুখের পেশি ব্যবহৃত হয়। আমাদের অবচেতন মন মিলি সেকেন্ডের মধ্যে এই পার্থক্যটা ধরতে পারে। তাই যখন আমরা একটা নকল হাসি স্টক ফটো ব্যবহার করি, সেটা মুহূর্তেই ব্যবহারকারীকে একটা অবিশ্বাস্য সংকেত পাঠায়। আর ব্যাপারটা শুধু ছবিতে সীমাবদ্ধ না। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট নিয়ে একটা গবেষণায় দেখা গেছে, যখন মানুষ কোনো সাইটকে অবিশ্বস্ত বলে বাতিল করে দিয়েছে, তাদের 83% কারণ ছিল ডিজাইন সম্পর্কিত। যেমন ধরুন, খুব এলোমেলো লেআউট, খারাপ নেভিগেশন বা খুবই অপেশাদার রঙের ব্যবহার। কন্টেন্ট নয়, ডিজাইন। তাহলে মূল কথা হলো, বিশ্বাস তৈরি হয় খাঁটি বোধন আর পেশাদারিত্বের উপর। স্টক ফটোর হাসিমুখের মডেলের চেয়ে বাস্তব মানুষের আসল ছবি ব্যবহার করুন। একটা পরিচ্ছন্ন গোছানো ডিজাইন বিশ্বাসযোগ্যতার সংকেত দেয়। মনে রাখতে হবে, প্রথম ইমপ্রেশনটাই সবকিছু, কারণ বিশ্বাস একবার হারিয়ে গেলে সেটা ফিরে পাওয়া কিন্তু খুব কঠিন। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, আমাদের শুধু ফাংশনালিটির জন্য নয়, অনুভূতির জন্য ডিজাইন করতে হবে। আমাদের এমন অভিজ্ঞতা তৈরি করতে হবে যা মানুষের মনে থেকে যায়। আচ্ছা, আমরা সারপ্রাইজ এত ভালোবাসি কেন? কারণ গবেষণায় দেখায় যে আমাদের মস্তিষ্কের আনন্দ কেন্দ্রগুলো শুধু পুরস্কার পেলেই সক্রিয় হয় না, বরং অপ্রত্যাশিত পুরস্কার পেলে সবচেয়ে বেশি সক্রিয় হয়। একটা প্রত্যাশিত পুরস্কার ভালো লাগে, কিন্তু একটা অপ্রত্যাশিত পুরস্কার আনন্দ বা ডিলাইট তৈরি করে। আর এটাই আবেগপ্রবণ ডিজাইনের একটা গোপন অস্ত্র। আর আমরা কিভাবে এই আবেগ ঘন মুহূর্তগুলো তৈরি করতে পারি? সবচেয়ে ভালো উপায় হলো গল্পের মাধ্যমে। ভাবুন তো, একটা মেডিকেল কোম্পানি বলতে পারত যে তাদের পণ্যের সাফল্যের হার 97%। এটা একটা ডেটা। অথবা তারা অ্যান্টোয়ানেট ওয়াল্টার্সের গল্পটা বলতে পারত, যার জীবন তাদের পণ্যের কারণে পুরোপুরি বদলে গিয়েছিল। কোন গল্পটা আপনার মনে থাকবে? অবশ্যই দ্বিতীয়টা, কারণ গল্প আমাদের যুক্তির দেয়াল টপকে সরাসরি আবেগপ্রবণ মস্তিষ্কের সাথে কথা বলে। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য এটাই, আমরা শুধু একটা লেনদেন বা ট্রানজ্যাকশন থেকে বেরিয়ে এসে ব্যবহারকারীর সাথে একটা আসল সংযোগ তৈরি করতে চাই। আমরা স্মরণীয় এবং আনন্দদায়ক মুহূর্ত তৈরি করতে চাই। আর এর মূলে আছে সহানুভূতি। এটা বোঝা যে পর্দার ওপাশে একজন জলজান্ত মানুষ আছেন, যিনি শুধু যুক্তি দিয়ে চলেন না, অনুভূতি দিয়ে চালিত হন। তাই আজকের আলোচনা শেষে আমি আপনাদের জন্য এই প্রশ্নটি রেখে যেতে চাই, আপনাদের নিজেদের কাজের জন্য ভাবার জন্য। একজন ব্যবহারকারী যখন আপনার অ্যাপটা বন্ধ করেন বা আপনার ওয়েবসাইট থেকে বেরিয়ে যান, ঠিক কোন অনুভূতিটা তাদের মনে থেকে যায়? সেটা কি হতাশা, নাকি বিভ্রান্তি, নাকি আত্মবিশ্বাস, আনন্দ আর বিশ্বাস? আমাদের ডিজাইনের আসল সাফল্য হয়তো এখানেই লুকিয়ে আছে। আচ্ছা, যখন আমরা কোনো কিছু ডিজাইন করি, তখন আসলে কার জন্য করি? মানুষের জন্য, তাই না? তো সেই মানুষের মনটা যদি ঠিকমতো না বুঝি, তাহলে ডিজাইনটা কি আদৌ ভালো হবে? এখানেই আসল মজাটা। মানুষের মন কিভাবে কাজ করে, তার কিছু অদ্ভুত কিন্তু জরুরি দিক জানাটা কিন্তু দারুণ দরকারি। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো, মনস্তত্ত্বের এমন কিছু দিক যা প্রত্যেকটা ডিজাইনের একেবারে গোড়ায় থাকা উচিত। চলুন, শুরুতেই একটা ছোট্ট খেলা হয়ে যাক। স্ক্রিনের দিকে একটু ভালো করে তাকান তো। একটা সাদা ত্রিভুজ দেখতে পাচ্ছেন কি, যেটা নিচের দিকে মুখ করে আছে? দেখেছেন? আচ্ছা, এবার আসল কথাটা বলি। ওই ত্রিভুজটা কিন্তু আসলে ওখানে নেই, একটুও না। আমাদের মস্তিষ্কই চারপাশের এই ভাঙাচোরা আকারগুলো দেখে নিজে থেকে একটা ত্রিভুজ বানিয়ে নিচ্ছে। কি অদ্ভুত, তাই না? এটাকে বলে কানিৎসা ত্রিভুজ ইলিউশন। তো ভাবুন একবার, আমাদের মস্তিষ্ককে যদি এত সহজে ধোঁকা দেওয়া যায়, তাহলে আমরা অন্যের জন্য এমন ডিজাইন কিভাবে বানাবো যা সত্যি কাজে আসবে? এটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরই আমরা একসাথে খুঁজব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, আমাদের এই ধোঁকা খাওয়া মস্তিষ্ক। মানে মানুষ আসলে তার চারপাশের দুনিয়াটা কিভাবে দেখে, কিভাবে বোঝে। কারণ দেখুন, আমরা যা দেখি তা কিন্তু সবসময় সত্যি নাও হতে পারে। আমাদের ব্রেন অনেক সময় এমন সব কাণ্ড করে যা আমরা ভাবতেও পারি না। আর একজন ডিজাইনার হিসেবে এই ব্যাপারটা জানাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। এখানে একটা খুব মজার ব্যাপার আছে।
যাকে বলে ইনঅ্যাটেনশন ব্লাইন্ডনেস। নামটা একটু খটমট লাগলেও ব্যাপারটা খুব সোজা। ধরুন আমরা যখন কোনো একটা কাজে খুব মনোযোগ দিয়ে থাকি, তখন আমাদের চোখের সামনে ঘটে যাওয়া বড় কোনো ঘটনাও আমরা মিস করে যেতে পারি। আর এটাই কিন্তু ডিজাইনারদের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হতে পারে একজন ব্যবহারকারী আপনার ডিজাইনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হয়তো চোখেই দেখল না, কারণ তার মনোযোগ তখন অন্য কোথাও ছিল। এর একটা ক্লাসিক উদাহরণ আছে, ইনভিজিবল গরিলা টেস্ট। ব্যাপারটা কি হয়েছিল শুনুন। কয়েকজনকে একটা ভিডিও দেখিয়ে বলা হলো খেলোয়াড়রা কতবার বাস্কেটবল পাস করছে সেটা গুনুন। সবাই তো খুব মন দিয়ে গুনছে, কিন্তু জানেন কি হলো? ভিডিও চলার সময় একটা গরিলার পোশাক পরা লোক একেবারে স্ক্রিনের মাঝখান দিয়ে হেঁটে চলে গেল। আর ফলাফলে দেখা গেল প্রায় অর্ধেক লোক, হ্যাঁ প্রায় 50% লোক ওই গরিলাটাকেই দেখতে পায়নি। ভাবা যায়? তো আমাদের মস্তিষ্ক শুধু দেখে না, ওটা সবসময় ক্লু খোঁজে, মানে কোনো একটা জিনিস কিভাবে ব্যবহার করতে হবে তার ইঙ্গিত। এখানেই পারসিভড অ্যাফোর্ডেন্স বলে একটা দারুণ কনসেপ্ট চলে আসে। সহজ কথায় কোনো জিনিসের ডিজাইনটাই এমন হবে যা দেখেই বোঝা যাবে যে ওটা দিয়ে কি করতে হবে। একটা ভালো ডিজাইন কিন্তু নিজেই কথা বলে, নিজেই শিখিয়ে দেয় কিভাবে তাকে ব্যবহার করতে হবে। সবচেয়ে সহজ উদাহরণ হলো দরজার হাতল। একটা হাতল যদি এমন হয় যেটা দেখেই মনে হয় আরে এটাকে তো টানতে হবে, আর টান দিলেই দরজা খুলে যায়, ব্যাস ওটাই পারফেক্ট ডিজাইন। কিন্তু এমনও তো হয়, তাই না? হাতলটা টানার মতো, কিন্তু দরজায় বড় বড় করে লেখা পুশ। তখন কি হয়? আমরা এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যাই। এই যে ডিজাইনের সাথে কথার অমিল, এটাই হলো ভুল অ্যাফোর্ডেন্স। মানে ডিজাইন এক কথা বলছে আর নির্দেশনা আরেক কথা। বেশ, আমরা কিভাবে দেখি সেটা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু দেখার পর সেই তথ্যগুলো আমাদের মাথায় কিভাবে কাজ করে, মানে মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে নতুন কিছু শেখে, এর মূলে একটা খুব সাধারণ ব্যাপার আছে। আমাদের মস্তিষ্ক সত্যি বলতে একটু অলস। ও সবসময় শক্তি বাঁচাতে চায়, আর তাই সবকিছুর জন্য শর্টকাট রাস্তা খোঁজে। এই সংখ্যাটা দেখুন, 4। খুব সাধারণ একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু ডিজাইনের দুনিয়ায় এটা একটা ম্যাজিক নাম্বারের মতো। কারণ গবেষণায় দেখা গেছে যে মানুষ তার শর্ট টার্ম মেমোরিতে, মানে চটজলদি মনে রাখার জন্য একবারে মাত্র 4টি জিনিসই রাখতে পারে। এর বেশি হলেই সব গুলিয়ে যেতে শুরু করে। তাই একজন ডিজাইনার হিসেবে এই ছোট্ট কিন্তু শক্তিশালী সংখ্যাটা মাথায় গেঁথে নেওয়াটা ভীষণ জরুরি। তাহলে উপায় কি? উপায়টা বেশ সহজ। এটাকে বলে প্রোগ্রেসিভ ডিসক্লোজার, মানে সব তথ্য একবারে না দেখিয়ে ধাপে ধাপে দেখানো। ঠিক যতটুকু দরকার ঠিক সেই মুহূর্তে ততটুকুই সামনে আনা। এতে করে কেউ তথ্যের বন্যায় হাবুডুবু খায় না, বরং স্বস্তিতে কাজটা করতে পারে। আচ্ছা, মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন তারা কি সবসময় সেরা জিনিসটাই খোঁজে? উত্তর হলো না, বেশিরভাগ সময়ই না। তারা স্যাটিসফাইসিং বলে একটা পথ বেছে নেয়। এর মানে কিন্তু এটা নয় যে তারা অলস। ব্যাপারটা হলো তারা ঘন্টার পর ঘন্টা ধরে পারফেক্ট জিনিসটা খোঁজার চাইতে প্রথম যে অপশনটা তাদের কাজ চালিয়ে দেওয়ার মতো মনে হয় সেটাই নিয়ে নেয়। কারণ দিন শেষে আমরা সবাই তো চাই কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়, তাই না? এটাই হলো এফিসিয়েন্সি। কিন্তু মানুষের সব সিদ্ধান্ত কি শুধু লজিক বা যুক্তি দিয়ে চলে? একদমই না। আমাদের সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে আবেগ, অনুভূতি আর আমাদের আশেপাশের মানুষ। চলুন এবার এই দুনিয়াটায় একটু ডুব দেওয়া যাক। একটা খুব বিখ্যাত স্টাডি আছে, জ্যাম স্টাডি নামে পরিচিত। গল্পটা শুনুন। গবেষকরা একটা দোকানে দুটো টেবিল বসালেন। একটা টেবিলে রাখলেন 24 রকমের জ্যাম, আর অন্যটায় রাখলেন মাত্র 6 রকমের। আচ্ছা, একটু অনুমান করুন তো কোন টেবিল থেকে জ্যাম বেশি বিক্রি হয়েছিল? ফলাফলটা ছিল অবাক করার মতো। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যে টেবিলে 24 রকম জ্যাম ছিল সেখানে মাত্র 3% মানুষ শেষ পর্যন্ত জ্যাম কিনেছিল। আর যেখানে ছিল মাত্র 6 রকম জ্যাম সেখানে কিনেছিল 31% মানুষ, প্রায় 10 গুণ বেশি। এর থেকে কি বোঝা যায়? অনেক বেশি অপশন মানুষকে সাহায্য করার বদলে উল্টে তাদের কনফিউজ করে দেয়, সিদ্ধান্ত নিতেই বাধা দেয়। আমাদের সিদ্ধান্তের উপর আর একটা জিনিসের বিশাল প্রভাব আছে, আর সেটা হলো সোশ্যাল ভ্যালিডেশন। ব্যাপারটা খুব সোজা। যখন আমরা কোনো কিছু নিয়ে নিশ্চিত হতে পারি না, তখন কি করি? আমরা আর চোখে অন্যদের দিকে তাকাই, দেখি তারা কি করছে। অন্যরা যা করে আমরাও সেটাই ঠিক বলে ধরে নিই। এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি। আর ঠিক এই কারণে রিসার্চে দেখা যায় কোনো বিশেষজ্ঞ বা কোম্পানির কথার চেয়ে আমার আপনার মতো সাধারণ মানুষের দেওয়া রিভিউ অনেক বেশি শক্তিশালী হয়। কেন? কারণ আমরা তাদের সাথে নিজেদের মেলাতে পারি। মনে হয় আরে এই লোকটাও তো আমার মতোই। তো আমরা মানুষের মনস্তত্ত্বের এই শক্তিশালী দিকগুলো তো জানলাম, কিন্তু জ্ঞান থাকা এক জিনিস আর সেটার সঠিক ব্যবহার করা আরেক জিনিস। একজন ডিজাইনার হিসাবে এই শক্তি কি দায়িত্বের সাথে ব্যবহার করাটা আমাদের সবচেয়ে বড় কর্তব্য। এর একটা উদাহরণ হলো ভ্যারিয়েবল রিওয়ার্ডস, মানে
অনির্দিষ্ট সময়ে পুরস্কার দেওয়া এটা মানুষের মধ্যে অভ্যাস তৈরির সবচেয়ে শক্তিশালী একটা উপায়, কারণ আমরা জানি না কখন পুরস্কারটা আসবে, তাই আমরা বারবার চেষ্টা করতে থাকি, ঠিক যেমনটা স্লট মেশিনের ক্ষেত্রে হয়। এই কৌশলটা কিন্তু খুবই আসক্তি তৈরি করতে পারে। আর এখানেই সেই কঠিন প্রশ্নটা চলে আসে, কখন কোনো কিছু মানুষকে উৎসাহিত করা থেকে সরে গিয়ে তাকে ম্যানিপুলেট করা শুরু করে। এই সূক্ষ্ম রেখাটা একজন ডিজাইনারকে খুব ভালোভাবে বুঝতে হয়। তাহলে চলুন সবশেষে আমরা এমন কিছু নীতির কথা বলি যা আমাদের সত্যিকারের মানুষের জন্য ডিজাইন করতে সাহায্য করবে, এমন ডিজাইন যা ব্যবহারের পর মানুষের মনে সম্মান জন্মাবে, কোনো আফসোস বা অনুশোচনা নয়। কিছু মূল নীতি আমাদের সবসময় পথ দেখাবে। 1. সবসময় মনে রাখতে হবে মানুষের মস্তিষ্কের সীমাবদ্ধতার কথা, তাই ডিজাইন হবে সহজ আর পরিষ্কার, জট পাকানো নয়। 2. মনস্তত্ত্বের জ্ঞানকে ব্যবহার করতে হবে মানুষকে সাহায্য করার জন্য, তাদের দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য নয়। এটা হলো গাইড করা, ট্রিক করা নয়। 3. স্বচ্ছতা আর সততা দিয়ে বিশ্বাস তৈরি করতে হবে যা দীর্ঘস্থায়ী হয়। আর সবশেষে মানুষকে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে, তাদের নিয়ন্ত্রণ নয়, বরং তাদের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য। তাই শেষ করার আগে একটাই প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই, আমাদের বানানো ডিজাইনগুলো কি সত্যি ব্যবহারকারীকে সম্মান দিচ্ছে, নাকি তাদের মনস্তত্ত্বের সুযোগ নিয়ে তাদের শোষণ করছে? এই প্রশ্নটা আমাদের প্রত্যেক ডিজাইনারকে প্রতিদিন নিজেদের করা উচিত। একজন ডিজাইনার হিসেবে কাজ করতে গেলে তত্ত্ব আর বাস্তবতার মধ্যে একটা ফারাক কিন্তু প্রায় দেখা যায়, তাই না? হয়তো দারুণ কিছু একটা বানানো হলো, কিন্তু ব্যবহারকারীরা সেটাকে সেভাবে গ্রহণ করলো না। সুসান ওয়াইনশেঙ্কের লেখা 100 থিংস এভরি ডিজাইনার নিডস টু নো অ্যাবাউট পিপল বইটার উপর ভিত্তি করে আজকে আমরা দেখব কিভাবে এই ফারাকটা মেটানো যায়। প্রত্যেক ডিজাইনারকেই এই প্রশ্নটার মুখোমুখি হতে হয়। একটা ডিজাইন বানানো হলো আর ব্যবহারকারীরা যেভাবে সেটাকে বুঝলো বা ব্যবহার করলো তার মধ্যে প্রায়ই একটা বড় ব্যবধান থেকে যায়। কিন্তু কেন এমনটা হয়? এর পেছনের মূল কারণটা হলো মেন্টাল মডেল। মানুষ কোনো জিনিস ব্যবহারের আগেই মনে মনে একটা ধারণা তৈরি করে নেয় যে জিনিসটা কিভাবে কাজ করবে, আর সেরা ডিজাইনগুলো ঠিক এই কাজটাই করে। তারা ব্যবহারকারীর মনের সেই ধারণার সাথে নিজেদের ডিজাইনকে হুবহু মিলিয়ে দেয়। আজ আমরা এই বিষয়গুলো নিয়েই ধাপে ধাপে কথা বলবো। ডিজাইনার হিসেবে আমাদের সীমাবদ্ধতাগুলো কি, সেখান থেকে শুরু করে মানুষের স্বভাবকে কাজে লাগিয়ে কিভাবে আরও ভালো ডিজাইন করা যায় সবই দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত, ডিজাইনার হিসেবে আমাদের একটা সীমাবদ্ধতার কথা মানতেই হবে। একটা ডিজাইন নিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করার ফলে আমরা যা দেখি, একজন নতুন ব্যবহারকারী কিন্তু সেটাকে একদম অন্যভাবে দেখতে পারে। এই স্লাইডটার দিকে একবার তাকান তো, একটু সময় নিয়ে দেখুন কি দেখতে পাচ্ছেন। খুব সম্ভবত একটা সাদা ত্রিভুজ যেটা 3টে কালো বৃত্তের ওপর ভেসে আছে। কিন্তু আসলেই কি এখানে কোনো ত্রিভুজ আছে? সত্যি বলতে এখানে কিন্তু কোনো ত্রিভুজ আঁকা নেই। আমাদের মস্তিষ্ক নিজে থেকেই শূন্যস্থানগুলো পূরণ করে একটা পরিচিত আকার তৈরি করে নেয়, কারণ ওটাই দেখতে সে অভ্যস্ত। ব্যবহারকারীরাও ঠিক এভাবেই তাদের প্রত্যাশা দিয়ে একটা ডিজাইনকে ব্যাখ্যা করে। তাহলে প্রশ্নটা হলো, ডিজাইনার হিসেবে আমরা ব্যবহারকারীর এই মানসিক মডেলকে প্রভাবিত করতে পারি কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভিজুয়াল সংকেতের মধ্যে। এখানে ডিজাইন জগতের গুরু ডন নরম্যানের পারসিভড অ্যাফোর্ডেন্স ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। সহজ কথার বললে, কোনো জিনিসকে দেখেই যেন বোঝা যায় যে ওটা দিয়ে কি করা যাবে। যেমন ধরুন, একটা বাটন দেখলেই আমাদের মনে হয় এটা চাপতে হবে। যেমন ধরুন, একটা দরজার হাতল যদি এমন হয় যা দেখে মনে হচ্ছে টানতে হবে, আর সেটা আসলেই টেনে খোলা যায়, তাহলে ওটা একটা ভালো ডিজাইন। কিন্তু ভাবুন তো, হাতলটা দেখতে টানার মতো, অথচ দরজায় লেখা পুশ মানে ধাক্কা দিতে হবে। তখন ব্যবহারকারীর মানসিক মডেলের সাথে ডিজাইনের একটা সংঘাত হয়, আর এটা বেশ হতাশাজনক একটা অভিজ্ঞতা তৈরি করে। ডিজাইন যেমন আমাদের কাজ করতে সাহায্য করে, তেমনি সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। চলুন এবার একটু দেখি মানুষ কিভাবে চিন্তা করে আর কোনো একটা অপশন বেছে নেন। মানুষ স্বভাবতই স্যাটিসফাইজিং নীতিটা মানে চলে। এর মানে হলো তারা কোনো কাজ করার জন্য সবচেয়ে সহজ রাস্তাটা খোঁজে। সেরা অপশনটা না খুঁজে প্রথম যে অপশনটা কাজ চালানোর মতো মনে হয় সেটাই বেছে নেয়। এটা কিন্তু অলসতা নয়, বরং ব্রেনের শক্তি বাঁচানোর একটা কৌশল। একটা বেশ মজার গবেষণা আছে যা এই ধারণাটাকে পরীক্ষা করেছিল। আমরা অনেকেই ভাবি যত বেশি অপশন তত ভালো, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? ভাবুন, একটা দোকানে একটা টেবিলে 24 রকমের জ্যাম সাজিয়ে রাখা হলো। স্বাভাবিকভাবেই এত অপশন দেখে প্রায় 60% ক্রেতা সেখানে থামল, দেখতে লাগল।
কিন্তু অবাক করার মতো বিষয় হলো তাদের মধ্যে মাত্র 3% শেষ পর্যন্ত জ্যাম কিনেছিল। এত বেশি অপশন দেখে তারা দ্বিধায় পড়ে গিয়েছিল, সিদ্ধান্তই নিতে পারছিল না। এরপর ওই একই টেবিলে মাত্র 6 রকমের জ্যাম রাখা হলো, আর ফলাফল এবার 31% ক্রেতা জ্যাম কিনেছে। এই তুলনা থেকেই পরিষ্কার বোঝা যায় যে পছন্দ সীমিত করে দিলে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে আসলে সুবিধাই হয়। ব্যবহারকারীদের শুধু কাজটা শুরু করালেই তো হবে না, তাদের কাজটা শেষ করার জন্য উৎসাহিত করতে হবে। এখানে প্রেরণা বা মোটিভেশনের ভূমিকাটা চলে আসে। ধরুন একটা কফির দোকানে গ্রাহকদের 2 ধরনের কার্ড দেয়া হলো। দুটো কার্ডের লক্ষ্যই এক, 10টা কফি কিনলে একটা ফ্রি। প্রথম কার্ডটায় 10টা খালি জায়গা ছিল স্ট্যাম্পের জন্য, আর দ্বিতীয় কার্ডটায় ছিল 12টা জায়গা, যার মধ্যে দুটোতে আগে থেকে স্ট্যাম্প দেওয়া ছিল। একটু ভাবুন তো, কোন কার্ডটা গ্রাহকদের লক্ষ্যটা পূরণ করতে বেশি উৎসাহিত করবে? উত্তরটা হলো কার্ড বি। এটাকে বলা হয় গোল গ্রেডিয়েন্ট এফেক্ট। যখন আমাদের মনে হয় যে কাজটা ইতিমধ্যেই কিছুটা এগিয়ে আছে, তখন লক্ষ্যটাকে আরও সহজ মনে হয়। এই যে একটা কৃত্রিম শুরু, এটাই মানুষকে কাজটা শেষ করতে আরও বেশি উৎসাহিত করে। তাহলে এই সব মনস্তাত্ত্বিক ধারণা থেকে আমরা কি শিখলাম? চলুন সবকিছুকে এক করে ডিজাইনারদের জন্য একটা সহজ চেকলিস্ট বানিয়ে ফেলি। সংক্ষেপে বললে, একটা ভালো ডিজাইন স্পষ্ট ভিজুয়াল সংকেত দিয়ে ব্যবহারকারীকে পথ দেখায়, পছন্দ সীমিত রেখে সিদ্ধান্তহীনতা থেকে বাঁচায়, আর কাজের অগ্রগতি দেখিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করে। আর এই সব কিছুর মূলে একটাই লক্ষ্য, ডিজাইনটাকে ব্যবহারকারীর মানসিক মডেলের সাথে মিলিয়ে দেওয়া। এই নীতিগুলো যখন প্রয়োগ করা হয়, তখন একজন ডিজাইনার শুধু সুন্দর জিনিসই তৈরি করেন না, তিনি মানুষকে বোঝার একজন বিশেষজ্ঞ হয়ে ওঠেন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যে কোনো ডিজাইনে এমন কোনো ছোট পরিবর্তন আনা যেতে পারে যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ আর স্বজ্ঞাত করে তুলবে। এটা ভাবার বিষয়, কারণ ডিজাইনে অনেক সময় ছোট ছোট পরিবর্তনও কিন্তু অনেক বড় প্রভাব ফেলে।